আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা হচ্ছে স্থির তড়িতের দ্বিতীয় পার্টটা আমরা শেষ করে ফেলবো। এগুলা খুব একটা সময় লাগবে না, আমরা খুব ডিটেলসই সুন্দর করে হচ্ছে পড়ায় দিব, টাইমে অল্প সময় লাগবে। তো আমরা আগে একটু শেয়ার করে ফেলি। আমরা একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করে ফেলি। তার 1 মিনিট, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তোমাদের হচ্ছে ইংলিশের লেকচার নোটটা আমরা একটু পরে দিয়ে দিব। ট্রান্সলেশন এবং প্রোভার্বের যে লেকচার নোটটা তোমরা অনেকে দেখলাম টেলিগ্রামে খুঁজতেছো, একটু পরে, কারণ আজকে তো আসলে ক্লাসটা একটু আগে শেষ হলো, 15-20 মিনিট আগে। রাত্রে আমি বসবো, হ্যাঁ, এই ক্লাসটা শেষ করে, তোমাদের এই স্থির তড়িতের ক্লাসটা শেষ করে রাত্রে আমি বসবো তোমাদের আনুষঙ্গিক বিভিন্ন কাজগুলো নিয়ে। তো তখন হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তাহলে প্রথমে যেই কাজটা হচ্ছে আমরা করব, তাহলে লাস্ট ক্লাসে আমরা তোমাদের হচ্ছে তড়িৎ দ্বিমেরুর আগ পর্যন্ত পড়াইছি। যে তড়িৎ দ্বিমেরু থেকে হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? আজকে আমরা শুরু করব হলো তড়িৎ দ্বিমেরু থেকে। তো সাউন্ড ঠিক আছে কি না সব কিছু একটু আগে একবার জানাও। আর একটু 1 মিনিট আমরা ওয়েট করি, সবাই আসুক, হ্যাঁ, 1 মিনিট 1-2 মিনিট সবাই আসুক, দেন আমরা হচ্ছে স্টার্ট করি। ওকে, সো তোমাদের কি অবস্থা? খাওয়া দাওয়া করতে পারছো এর মাঝখানে? আমাদের কি বলে, ইংলিশের ক্লাসের পরের যে টাইমটা পাইছো, 20-25 মিনিটের যে টাইমটা পাইছো, সেখানে কি হচ্ছে তোমরা কি আসলে খাওয়া দাওয়া করতে পেরেছো কি না একটু আমাকে জানাও। আসলে সমস্যা নেই, আজকে ক্লাস এটা বেশিক্ষণ ক্লাস হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অর্ধেক ক্লাস শেষ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লাগতে পারে, ঠিক আছে? ওকে, আর কি অবস্থা সবার পড়াশোনার আমাদেরকে বলো, হ্যাঁ। তোমাদের এক একজনের কি অবস্থা পড়াশোনার, কেমন আছো আমাদেরকে একটু বলো। আর বাকিরা আসুক, একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে কোর্সের মধ্যে ওদেরকে একটু মেনশন করো, তাহলে ওরা একটু দেখুক, তাহলেই হবে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করে দিই। ওকে, স্টার্ট করি তাহলে। চলে আসছে মোটামুটি সবাই, একটু ওয়েট করতেছিলাম। আচ্ছা, একটু খেলা স্কোরটা দেখি, ঠিক আছে? 31 ওভারে 213 করছে নিউজিল্যান্ড, যাক ভালোই, ঠিক আছে, ভালোই লাগতেছে আসলে। মানে এরকম একটা সেমিফাইনাল ম্যাচই আসলে চাইছি, যে এক পেশে ম্যাচ যাতে না হয় ভাই। একটা বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ যদি এরকম এক পেশে হয়, এগুলো ক্রিকেটের জন্য কিন্তু সমস্যা, বুঝছো? এটা কি তোমরা কি জানো যে কোনো একটা টুর্নামেন্টের ম্যাচগুলো যদি কোনো এক পেশে যদি ম্যাচ হয়, মানে এক পেশে বা যদি কোনো আনন্দ না থাকে, এগুলো আসলে কোনো ম্যাচ না, বুঝছো? এক পেশে ম্যাচ, প্রত্যেকটা নিরপেক্ষ দর্শক হিসেবে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে এক পেশে ম্যাচ হলে আমাদের জন্য ভালো, একমাত্র বাংলাদেশের সাথে ম্যাচ ছাড়া। বাংলাদেশ যাতে এক পেশেভাবে জিততে পারে, এটা আমরা সবসময় চাবো। এছাড়া আদারওয়াইজ অন্য নিরপেক্ষ দর্শক হিসেবে এক পেশে ম্যাচ কিন্তু খারাপ। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল যদি আসলে
অনেক রান করে ফেলছে ইন্ডিয়া আসলে, তাও পারবে না, তারপরে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করতেছে। ঠিক আছে, অন্তত ক্লোজ ম্যাচ হোক, পারুক না পারুক, অন্তত একটা নাটক হোক, ড্রামা হোক, তাইলে না জিনিসটা আসলে খেলা দেখে আনন্দ। হয়তো শুধু শুধু এক পেশে ম্যাচ ভারত জিতে যাবে এটা তো সবাই জানে আসলে। ঠিক আছে, এটা জেনে নিয়ে আসলে খেলা দেখতে বসাটা একটু বিরক্তিকর। ওকে, শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর এগুলো দেখে লাভ নেই, এক পেশে ম্যাচ হবে না কি হবে। ওকে, ঠিক আছে, তাহলে হোপফুলি সবাই চলে আসছো। এটা আমরা অনেকে তোমরা পেজ খুঁজতেছো, এটা হলো তোমার মাঝখানে তড়িৎ দ্বিমেরু, একটু টপিকগুলো খুঁজে বের করো তাইলেই তো হয়। তড়িৎ দ্বিমেরুর হচ্ছে টপিক 2.4.1 তড়িৎ দ্বিমেরুর টপিকটা। আচ্ছা, কই রাখলাম আমি? ওকে, তাহলে বুঝছো, তাহলে তড়িৎ দ্বিমেরু শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়? আচ্ছা, দ্বিমেরু শব্দের মানে হচ্ছে, দেখো দ্বি শব্দের মানে দুই, তাইলে দ্বি শব্দের মানে দুই, তার মানে দুইটা সমপরিমাণের কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ যদি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে তখন তাকে তড়িৎ দ্বিমেরু বলে। দেখো দ্বিমেরু, দ্বি শব্দের মানে দুই, তাহলে এখানে দুইটা চার্জ থাকবে, সেই দুইটা চার্জ হচ্ছে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ হবে। অর্থাৎ ধরো একটা চার্জের মান হবে +1 আর একটা চার্জের মান হবে হচ্ছে -1, তাহলে দুইটা সমপরিমাণ, দুইটাই 1, তাহলে দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ, একবারে ছোট্ট দুইটা চার্জ যদি পরস্পরের খুব কাছাকাছি থাকে তাহলে যে জিনিসটা তৈরি হয় তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ঠিক আছে, যেমন এটার পারফেক্ট এক্সাম্পল দেখা যায় হাইড্রোজেন পরমাণুতে একটি ধনাত্মক প্রোটিন এবং একটি যেমন হাইড্রোজেন পরমাণুতে একটি ধনাত্মক প্রোটন এবং একটা ঋণাত্মক ইলেকট্রন, এই দুইটা মনে করো যে একত্রে হচ্ছে তড়িৎ দ্বিমেরু তৈরি করে। কেমনে তৈরি করে দেখো, ধরো এটা একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, তাহলে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, প্রোটনের চার্জ যত, দেখো ইলেকট্রনের চার্জ কিন্তু ঠিক সমান, আমরা কিন্তু এটা কেমিস্ট্রিতে পড়ছি যে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ। তাহলে দেখো দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুইটা বিন্দু চার্জ দেখো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু হাইড্রোজেন পরমাণুর আকার হচ্ছে অনেক ছোট, সো একবারে কাছাকাছি দেখো একটা প্রোটন এবং একটা ইলেকট্রন অবস্থান করতেছে, তাহলে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীতমুখী, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এইখানেও একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়, এই জন্য হাইড্রোজেন পরমাণুতেও একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। ঠিক সেমভাবে তাহলে যত জিনিস আছে, যেমন পানিতেও সেম হাইড্রোজেন পরমাণু আছে, তড়িৎ দ্বিমেরু। ক্লোরোফর্মে দেখো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে তড়িৎ দ্বিমেরু। অ্যামোনিয়াতে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে মোটা কথায় আমরা বলতে পারি যে যেখানে যেখানে হাইড্রোজেন পরমাণু আছে, আমরা জানি যে হাইড্রোজেন পরমাণু মানেই সেখানে নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন থাকবে, বাইরে একটা ইলেকট্রন থাকবে, যাদের চার্জ সমান কিন্তু বিপরীতধর্মী। এরকম হইলে এগুলো সবই তড়িৎ দ্বিমেরু হবে। এই জন্য হাইড্রোজেন পরমাণু তড়িৎ দ্বিমেরু। আবার পানির মধ্যে হাইড্রোজেন আছে, ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3, এখানে হাইড্রোজেন আছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, এই জন্য এগুলো সবই তড়িৎ দ্বিমেরুর এক্সাম্পল। পারা যাবে না, তার মানে হাইড্রোজেন থাকলেই মনে রাখবে এটা তড়িৎ দ্বিমেরু, শেষ, সহজ কথা। তাহলে এমসিকিউ আসলে পারবা। এবার আসো দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক কি? দ্বিমেরু ভ্রামক হচ্ছে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটার চার্জের পরিমাণ এবং এদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, সেটাকে হচ্ছে দ্বিমেরু ভ্রামক বলে। সাপোজ এটা হচ্ছে তোমার সেই পজিটিভ চার্জটা আর এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জটা, ধরো তাহলে আমরা তো একটু আগে পড়ছি যে তড়িৎ দ্বিমেরুতে দুইটারই চার্জের পরিমাণ সমান, তার মানে একটা প্লাস কিউ হইলে আর একটা মাইনাস কিউ হবে, তাহলে এদের যে কোনো একটার মান, কারণ দুইটারই মান সমান, তাহলে যেহেতু দুইটারই মান সমান তাহলে এদের প্রত্যেকের মান হচ্ছে কিউ, তাহলে সেই যে কোনো একটার মান অর্থাৎ কিউকে যদি এখন আমি এদের দূরত্ব দিয়ে গুণ করতে পারি, ধরো এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইসেল, আমি মধ্যবর্তী দূরত্বকে টুয়াইসেল ধরতেছি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এই দুইটা চার্জের যে কোনো একটার মান যেটা হচ্ছে কিউ ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব মানে টুয়াইসেল, এই জিনিসটাকেই তোমার বলা হবে দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ কিউ ইন্টু টুয়াইসেল, এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। যেখানে বুঝতেই পারতেছো কিউ হচ্ছে প্রত্যেকের চার্জ আর টুয়াইসেল হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে টুয়াইসেল চার্জ দুইটার। এখন এই দ্বিমেরু ভ্রামক এটা একটা ভেক্টর রাশি, এটারে তোমরা যদি এখন একটা ভেক্টর আকারে প্রকাশ করতে চাও তাহলে সূত্র হচ্ছে P = Q * টুয়াইসেল। এখন এই জিনিসটাকে যদি তোমরা ভেক্টর আকারে প্রকাশ করতে চাও তাহলে এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এটার উপর একটা ভেক্টর চিহ্ন দিবা, তাহলে এখানে L এর উপরও আরেকটা ভেক্টর চিহ্ন দিবা। কারণ দেখো চার্জের মান কখনো ভেক্টর রাশি না, কিউ তো কখনো ভেক্টর রাশি হবে না, কারণ কিউ হচ্ছে চার্জের মান তো আর ভেক্টর রাশি হয় না, তাহলে এই যে এলটা যে দৈর্ঘ্যটা ভেক্টর রাশি হবে আর দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি। তার মানে দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপ হচ্ছে P = 2QL, যেখানে এল এর উপরে হচ্ছে তোমার ভেক্টর চিহ্ন। আর দ্বিমেরু ভ্রামক যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এই ভেক্টরটার দিক কোন দিকে হবে বলতে পারবা? এই ভেক্টরটার দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে।
দ্বিমেরু ভ্রামকের তাহলে দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ নেগেটিভ কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অর্থাৎ এই দিকে হবে। তাহলে বুঝছো, তাহলে যেহেতু দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, এই কারণে দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে তোমার কোথা থেকে কোথায়, নেগেটিভ থেকে হচ্ছে তোমার পজিটিভের দিকে, অর্থাৎ মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে আই হোপ এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো। তাহলে এইগুলোই পরীক্ষায় আসবে, আর কিছু আসবে না। আচ্ছা, এবার আসা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি মনে আছে? গত ক্লাসে বলছিলাম সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম মানে হচ্ছে সমান। দেখো, সুষম শব্দের মানে হচ্ছে সমান, সমান। তার মানে সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যেই তড়িৎ ক্ষেত্রের মান সমান। তাহলে এরকম তড়িৎ ক্ষেত্র, মানে এরকম একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে এখন আমি চিন্তা করতেছি, এরকম একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে চিন্তা করতেছি যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান, সুষম। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র অবস্থিত তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপর প্রযুক্ত টর্কের মান বের করা সূত্র। এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। সূত্রটা হচ্ছে, মানে অ্যাকচুয়াল টর্কের সূত্র আসে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু, তোমার সূত্র মানে টাউ ইজ ইকুয়াল টু আসে দ্বিমেরু ভ্রামক আর হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, এই দুইটার ভেক্টর গুণফল করলে হচ্ছে টর্ক পাওয়া যায়। জাস্ট সূত্র মনে রাখো, আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। তাহলে দ্বিমেরু ভ্রামক যদি পি ভেক্টর হয়, দেখো দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি ভেক্টর, আমরা এইমাত্র দেখাইছি। আর তড়িৎ ক্ষেত্রকেও মনে করো আমরা একটা ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম, তড়িৎ ক্ষেত্রও কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি। তাহলে এই দুইটা ভেক্টরের যে ভেক্টর গুণফল, এটাই হচ্ছে তোমার প্রযুক্ত টর্ক বা টাউ। তার মানে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তাহলে এটা হচ্ছে তোমার সূত্র। এখন বলো, ক্রস গুণ করলে যদি আমরা শুধু মান নেই, ভেক্টরে পড়ছি, ক্রস গুণ করলে কি আসে? সাইন আসে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি শুধু মান নিয়ে চিন্তা করলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। তাহলে শুধু মান নিয়ে চিন্তা করলে টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা আসবে, তাই না? তাহলে শুধু মান নিয়ে চিন্তা করলে টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা, এইটুকু আমরা কিন্তু বুঝতে পারছি, কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন আসা হচ্ছে থিটা। তাহলে এখন আমরা একটু থিটার মান নিয়ে হচ্ছে এখন আমরা চিন্তা করব। আচ্ছা, এখন আসো, থিটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, তাহলে এখন আমরা একটু চিন্তা করি, থিটা যদি কোনো কারণে হচ্ছে তোমার কত হয়? 90 ডিগ্রি হয়। ধরো সাইন 90 ডিগ্রির মান কত? 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে থিটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, তুমি নিজেই বুঝতেছো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু পি মানে পি, অর্থাৎ তখন টর্কের মান হচ্ছে পি সমান হয়, অর্থাৎ তখন টর্কের মান পি সমান হয়, যেটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে টর্কের সর্বোচ্চ মান টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু পি হবে। এই জন্য টর্কের সর্বোচ্চ মান টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে? পি হবে। এবার আসো, যদি কোনো কারণে হচ্ছে তোমার কোণের মান, ঠিক আছে, যদি কোনো কারণে এই ক্ষেত্রে হচ্ছে তোমার কোণের মান 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে তখন এই পুরো জিনিসটা 0 হবে, অর্থাৎ থিটা 0 ডিগ্রি হলে পুরো টর্কের মান 0 ডিগ্রি, অর্থাৎ টর্কের মান 0 হয়। তাহলে টর্কের সর্বনিম্ন মান হচ্ছে কত? 0। তাহলে এবার কি বুঝছো? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, এই যে টর্কের সূত্রের যে থিটা, যে থিটাটা আমরা বলতেছি 90 ডিগ্রি হইলে সর্বোচ্চ আসে, 0 ডিগ্রি হইলে সবচেয়ে 0 আসে, এটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি নির্ভর করছে আসলে কিসের উপর জানো? পি এবং ই, এই দুইটার মধ্যবর্তী কোণের উপর নির্ভর করতেছে। তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। পি কি? পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার মানে এই দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র, এই দুইটার মধ্যবর্তী কোণটাই হচ্ছে আসলে থিটা। তার মানে আসলে টর্কের মান নির্ভর করে হচ্ছে দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র, এই দুইটার মধ্যবর্তী কোণের উপর। তাহলে দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ মান 1 আসে, তখন টর্কের মান সর্বোচ্চ হয়, টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু পি আসে। আর যদি দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তখন টর্কের মান সর্বনিম্ন হয়, 0 হয়। আই হোপ পুরা কনসেপ্টগুলো ক্লিয়ার। এখন আসা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব বের করার সূত্র আছে, এগুলো ইন্টিগ্রেশন করে আসছে, অনেক কাহিনী করে আসছে, একটু পরে দেখবো ইন্টিগ্রেশন এবং ত্রিকোণমিতি অনেক কিছু দিয়ে আসছে। ইন্টিগ্রেশন প্লাসে যে ত্রিকোণমিতির অনেক সূত্র টুত্র দিয়ে এগুলো প্রমাণ করছে, জীবনও লাগবে না মেডিকেল অ্যাডমিশনে। আমরা সরাসরি চলে আসি হচ্ছে দ্বিমেরু ভ্রামকের জন্য তোমার বিভব বের করার সূত্র। তাহলে দ্বিমেরু ভ্রামকের জন্য বিভব বের করার সূত্র হচ্ছে, ঠিক আছে, মানে বিভব বের করার সূত্র হচ্ছে, তুমি দেখো বিভব এটা ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে বিভব ভি ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে 1/4 পাই
এপসাইলন নট ইন্টু হচ্ছে তোমার পি কস থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব বের করা সূত্র 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। এখন আসো, তাহলে এটা যদি সূত্র হয়, এখন আসো এখান থেকে একটা কাহিনী আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা এভাবে আসতে পারে যে বিন্দুটা যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর স্থাপিত হয়, তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর স্থাপিত হইলে বিভব কোনটা হবে, বা প্রশ্ন আসতে পারে বিন্দুটা যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে লম্ব হয় তাহলে হচ্ছে বিভবের মান কত আসবে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে এখন এই দুইটা প্রশ্ন আসবে, যে তাহলে এখন এমন একটা বিন্দুর বিভব নির্ণয় করো যখন সেই বিন্দুটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর অবস্থান করে, অথবা এমন একটা বিন্দুর বিভব নির্ণয় করো যেটা তড়িৎ দ্বিমেরুর হচ্ছে অক্ষের উপর লম্ব হয় বা অক্ষের উপর অভিলম্ব হয়। তাহলে বুঝতেই পারতেছো এই সূত্র আমার মনে হয় তোমাদের বলানোর কিছু নাই। ধরো এটা একটা দ্বিমেরু, এটা একটা দ্বিমেরু, তাহলে এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ থাকবে, এটা হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকবে। তাহলে এই দুইটাকে যোগ করো, তাহলে এটা হচ্ছে দ্বিমেরু অক্ষ। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার কি, এই জিনিসটা হচ্ছে তোমার আলটিমেটলি দ্বিমেরু অক্ষ। তাহলে দ্বিমেরু অক্ষ, এখন এই দ্বিমেরু অক্ষের মনে করো এটা হচ্ছে মধ্যবিন্দু, দ্বিমেরু অক্ষের মনে করো এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন একটা বিন্দু যদি দ্বিমেরু অক্ষের উপরে অবস্থান করে, তাহলে একটা বিন্দু যদি মনে করো এই দ্বিমেরু অক্ষের একেবারে উপরে অবস্থান করে, তখন বলো তো অক্ষের সাপেক্ষে তার মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি না? কারণ দেখো এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এই পুরাটা, এটা মনে করো তার মধ্যবিন্দু। আচ্ছা যদি তাই হয়, তাহলে এখন চিন্তা করো এমন একটা বিন্দুর তুমি বিভব বের করতে চাচ্ছ যেই বিন্দুটা ধরো পি বিন্দু, এই বিন্দুটা মনে করো এই দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থান করতেছে। তাহলে বিন্দুটা যদি অক্ষের উপরে অবস্থান করে, তাহলে অক্ষের সাথে বিন্দুর উৎপন্ন কোণের মান কত? 0 ডিগ্রি, কারণ অক্ষটাও এই বরাবর, বিন্দুও সেই অক্ষের উপরে অবস্থান করতেছে। তাহলে অক্ষের সাথে এই বিন্দুর উৎপন্ন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে তখন cos 0 ডিগ্রি হবে। বলো এই সূত্র তখন cos 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা চলে যাবে। তাহলে জিনিসটা হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার, কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ তখন বিভবের মান এটা আসবে, এটাই পরীক্ষায় আসবে। তার মানে বিন্দুটা যদি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর থাকে, তাহলে কোণের মান 0 ডিগ্রি আসতেছে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তখন বিভব বের করার সূত্র হচ্ছে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। আর যদি এখন এরকম হয় যে বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে যদি লম্ব হয়, ধরো এটা তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে অক্ষের মধ্যবিন্দু, ধরো অক্ষের মধ্যবিন্দুর উপর একটা লম্ব আঁকলাম। এখন মনে করো আমাদের বিন্দুটা হচ্ছে এই লম্ব বরাবর অবস্থান করতেছে, অর্থাৎ এই পি বিন্দুটা ধরো এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর লম্ব বরাবর অবস্থান করতেছে। তাহলে এখন এই বিন্দু থেকে যদি লম্ব আঁকো, তাহলে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়, রাইট? কারণ তাহলে এখন তুমি চিন্তা করো যে এই বিন্দুটা এই অক্ষের উপর লম্ব বরাবর হচ্ছে অবস্থান করতেছে। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যদি লম্ব বরাবর যদি অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রে দেখো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এখন যদি কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে এখন cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে cos 90 ডিগ্রির মান 0 হইলে, এই যে cos 90 ডিগ্রির মান 0, তাহলে 0 বসাও, তাহলে জিনিসটা পুরো 0 হয়ে যাবে, অর্থাৎ তখন বিভব শূন্য হয়। অর্থাৎ তাহলে পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর, তাহলে এই যে দেখো পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর, এই যে এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ, তাহলে পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর এই যে লম্ব বরাবর বা 90 ডিগ্রি কোণে থাকলে তখন দেখো বিভব শূন্য হয়। কেন শূন্য হয় বুঝতেই পারতেছো, কারণ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, পুরাটা 0 হয়ে যায়, তখন বিভব হচ্ছে শূন্য হয়। তাহলে পারবা না? একবার ইজি, কনসেপ্টটা পুরা ক্লিয়ার। আর যদি এটা শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যম হয়, তাহলেও তো আমরা জানি সূত্রের মধ্যে এপসাইলন নট হবে না, কারণ আমরা জানি এপসাইলন নট কখন হয়, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যম হলে এপসাইলন নট হয়, আর শূন্য মাধ্যম না হইলে অন্য যে কোনো মাধ্যম হলে শুধু এপসাইলন হবে। তাহলে তখন সূত্রটা হবে 1/4 পাই এপসাইলন ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার, তখন সূত্র হবে 1/4 পাই এপসাইলন ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা যদি এপসাইলন হয়, এপসাইলনকে যদি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করো, ওই মাধ্যমের হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক পাওয়া যায়। ওই মাধ্যমের কি পাওয়া যায়? পরাবৈদ্যুতিক ধ্রুবক পাওয়া যায়। একটা নতুন টার্ম শিখলা। ধরো এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, আর এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায়, এই অনুপাতটাকেই বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই টার্মটা একটু পরে কাজে লাগবে, আমাদের ধারকের ক্ষেত্রে লাগবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে তুমি এখন একটু চিন্তা করো, তাহলে শুধু এপসাইলন ইজ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো এটা কই পাশে নিয়ে যাও, তাহলে শুধু এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু কে লেখা যায়। তাহলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে
অন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে অন্য মাধ্যমের জন্য সূত্রটা হবে 1/4 পাই এপসাইলন হওয়ার কথা। এপসাইলন নটের বদলে অন্য মাধ্যমের জন্য হলে এখানে এপসাইলন হওয়ার কথা। এখন সেই এপসাইলনের বদলে আমরা চাইলে কিন্তু এই মানটা বসায় দিতে পারি। এই মানটা বসায় দিলে তখন অন্য মাধ্যমের জন্য এটা হবে 1/4 এপসাইলন নট ইন্টু কে, কারণ এপসাইলন মানেই এপসাইলন নট ইন্টু কে, এটাই এখানে লিখছে। তাহলে অন্য যে কোনো মাধ্যমের জন্য এটা হবে 1/4 এপসাইলন নট ইন্টু কে। তাহলে এই যে এখানে যে এক্সট্রা কে আসছে, এই কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো হোপফুলি বুঝতেই পারতেছো যে এটা কীভাবে আসছে, তাই না? যে এপসাইলনের বদলে এপসাইলন নট ইন্টু কে বসাইছে জাস্ট, যেখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে বলো তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? তাহলে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কি দেখতেছো যে আমরা কত কিছু হচ্ছে শিখে ফেললাম? তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। হ্যাঁ, আর লাগবে না, এগুলো কিছুই লাগবে না। এগুলাই যে এখন দেখো অনেক প্রমাণ টমান আছে, ডিফারেন্সিয়েশন করে টোরে আসছে, এগুলো সব বাদ, সব বাদ, আমরা বেঁচে গেছি, সব বাদ। এখন আসো, এবার আসো হচ্ছে এখানে একটা সূত্র আছে বিশেষ ক্ষেত্র, ঠিক আছে? বিশেষ ক্ষেত্র, আচ্ছা এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যদি কোনো প্রাবল্য হয়, তড়িৎ দ্বিমেরুর জন্য যদি কোনো প্রাবল্য হয়, সেই প্রাবল্য বের করার সূত্র হচ্ছে আবার এটা 1/4 এপসাইলন নট ইন্টু p/r³ ইন্টু √ওভার হচ্ছে 1+3 cos স্কোয়ার থিটা। এগুলো হচ্ছে এই দুটা সূত্র, একটু বিদঘুটে সূত্র, একটু মনে রাখতে হবে। তাহলে বিভবের জন্য সূত্র আমরা মুখস্থ করছি যে 1/4 এপসাইলন নট ইন্টু p cos θ/r², আর প্রাবল্যের জন্য সূত্র হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু p/r³ ইন্টু একটা বিদঘুটে জিনিস √ওভার 1+3 cos স্কোয়ার থিটা। একটু কষ্ট করে খালি মনে রাখবা। যাই হোক, এটা হচ্ছে প্রাবল্যের জন্য সূত্র, ই হচ্ছে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র। তাহলে যদি তাই হয় তাহলে সে আগের মতোই দেখো, এটা হচ্ছে একটা দ্বিমেরু, এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে দুইটা সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে এটা একটা দ্বিমেরু উৎপন্ন করে। তাহলে এটা একটা দ্বিমেরু, এটা মনে করো সেই দ্বিমেরুর অক্ষ, তাহলে এটা সেই অক্ষের মধ্যবিন্দু হচ্ছে এটা। এখন ধরো একটা বিন্দু যদি এই অক্ষ বরাবর অবস্থান করে, যে সে আগের মতোই পি বিন্দু যদি অক্ষ বরাবর অবস্থান করে, অর্থাৎ অক্ষের উপরে যদি অবস্থান করে, তাহলে অক্ষের সাথে পি বিন্দুর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, তাই না? কারণ একটা বিন্দু যদি সেই অক্ষ বরাবরই যদি অবস্থান করে, তাহলে অক্ষের সাথে কিন্তু এটা উৎপন্ন কোণের মান 0 ডিগ্রি। একটা জিনিস এক্স অক্ষের উপরেই আছে, তাহলে সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এরকম বিন্দুটা অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি যদি হয়, তাহলে এই সূত্রে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos স্কোয়ার 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে 3, বুঝছো? 3, তাহলে এটা 3 আর 1 যোগ করলে কত? 4, 4কে রুট করলে কত হয়? 2, তাহলে সূত্র হবে 2p/r³। এই জন্য তখন সূত্র হবে দেখো E = 1/4 এপসাইলন নট ইন্টু 2p/r³। ঠিক আছে, বোঝা গেছে? এবার আসো, কিন্তু যদি সেই বিন্দুটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়, এখন ধরো সেই পি বিন্দুটা যদি এখানে না হয়ে এই দ্বিমেরুর মনে করে এটা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? যেই সমদ্বিখণ্ডকটা এই অক্ষকে লম্বভাবে ছেদ করে তাকে হচ্ছে আমরা কি বলবো? লম্ব সমদ্বিখণ্ডক বলবো। তাহলে এখন এই পি বিন্দুটা যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়, তাহলে সেই পি বিন্দুটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি, বুঝতেই পারতেছো? লম্ব সমদ্বিখণ্ডক, দ্যাট মিনস এখন পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তার মানে এটা অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এটা যদি cos 90 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে এই পুরাটা 0 হবে। এটা 0 হলে এখানে শুধু 1 থাকবে। তাহলে 1 + 0 মানে 1, √ওভার 1 মানে 1, তাহলে এটা পি হবে। তাহলে তখন সূত্র হচ্ছে E = 1/4 এপসাইলন নট ইন্টু p/r³। তখন সূত্রটা এরকম হবে। ঠিক আছে, পারা যাবে, আর কিছু লাগবে না। এবার আসো হচ্ছে এখানে আসো, কিছু সূত্র আছে। কোণের মান যদি 0 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এরকম হইলে বলো তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা সবাই জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই ধনাত্মক, তার মানে এবার cos থিটাও ধনাত্মক, সো তখন বিভবটা হচ্ছে ধনাত্মক হবে। বিভব কোত্থেকে আসলো? ওই যে p cos θ/r², বিভবের সূত্র, বুঝো? আর যদি কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে এটা এখন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। বলো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে cos এর মান নেগেটিভ, এটা তো আমরা জানি। আচ্ছা, না জানলে চলো আমরা একটা বোর্ড নেই, হোয়াইট বোর্ড নেই।
ট্রিকোনোমিতির জিনিস এগুলা, মানে ফিজিক্সের জিনিসও না, ট্রিকোনোমিতির জিনিস, ছোটোবেলায় পড়ছো এগুলা, যে কোন কোয়াড্রেন্টে কোনটার মান হচ্ছে পজিটিভ কোনটার মান নেগেটিভ, এটা ছোটোবেলায় পড়ছো, তারপর আরেকবার একটু দেখায় দেওয়া জাস্ট তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, এই জন্য একটু হোয়াইট বোর্ডটা নিলাম, কারণ বইয়ের উপরে আসলে এত লেখা লেখলে একটু খারাপ দেখায় জিনিসটা। দেখো একটা সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা জানি, দেখো এটা একটা ট্রিকোনোমিতির কোয়াড্রেন্ট আঁকলাম, তাহলে এটা যদি একটা ট্রিকোনোমিতির কোয়াড্রেন্ট হয় তাহলে তোমরা সবাই জানো অল স্টুডেন্টস টেক কেয়ার, আমি এমনি মনে রাখতাম অল স্টুডেন্টস টেক কেয়ার, প্রত্যেক ছাত্রেরই নিজের দেখাশোনা করা উচিত, তাহলে অল স্টুডেন্টস টেক কেয়ার মানে অল সাইন ট্যান কস, টেক মানে ট্যান, কেয়ার মানে কস, তাহলে অল স্টুডেন্টস টেক কেয়ার, অল সাইন ট্যান কস, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের বিপরীত কোনটা? কোসেক, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক শুধু পজিটিভ, বাকি সব নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের বিপরীত হচ্ছে কট, এই দুইটা পজিটিভ বাকি সব নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং কজের বিপরীত হচ্ছে সেক, এই দুইটা পজিটিভ বাকি সব নেগেটিভ, তাই তো? তাহলে দেখো কোণের মান যখন 0 ডিগ্রি, বলো ত্রিকোণমিতিতে আমরা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ হিসাব করি, বলো এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি? এক্স এটা যদি মূলবিন্দু হয়, বলো এটা মূলবিন্দু হলে এক্স এর মান পজিটিভ কোন দিকে? ডান দিকে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে হচ্ছে ডান দিক বোঝাচ্ছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা হিসাব করি। ধরো এখন একটা বিন্দু এখানে আছে, তাহলে সেই বিন্দু থেকে আমি মূলবিন্দুকে যোগ করব, মূলবিন্দুকে যোগ করলাম, যোগ করার পর এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমি তার কোণ হিসাব করব, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এক্স এর মান পজিটিভ হচ্ছে ডান দিকে, তাহলে ডান দিক থেকে যদি হিসাব করি তাহলে ডান দিক থেকে এই যে এই রেখা পর্যন্ত গেলে যেই কোণটা পাওয়া যায় এই কোণটাকেই বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে তুমি এখন এখান থেকে বুঝতেই পারতেছো যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এই কারণে তখন বিভবও পজিটিভ আসে, কারণ আমরা দ্বিমেরুর জন্য বিভব বের করার সূত্র আমরা এইমাত্র পড়ছি যে 1/4 এপসাইলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কয়ার, এটা হচ্ছে বিভব বের করার সূত্র। চলো আমরা এখন একটু দেখি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সবাই পজিটিভ, তাহলে কস থিটাও পজিটিভ, তো তখন বিভবটা পজিটিভ হয়, এটাই বলছে। আচ্ছা এবার ধরো যদি এরকম হয় কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু যদি 180 ডিগ্রি থেকে ছোট হয়, বলো 90 ডিগ্রি মানে হচ্ছে এইটুকু পর্যন্ত, 90 ডিগ্রি থেকে বড় হওয়া মানে এখন এখানে চলে আসা, দেখো এখান থেকে কোণের মান হিসাব করো, তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানে এইটুকু, 90 থেকে 180 মানে এইটুকু, 180 থেকে 270 মানে এইটুকু, 270 থেকে 360 মানে এইটুকু, জিনিসটা এইভাবে চিন্তা করো, এটা তোমরা পড়ছো ট্রিগোনোমেট্রিতে। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক শুধু পজিটিভ, কজ নেগেটিভ, তাহলে কজ নেগেটিভ হইলে এই পুরো জিনিসটা নেগেটিভ হবে, এই জন্যই বলছে যে এরকম হইলে তোমার বিভব নেগেটিভ হয়, অর্থাৎ কোণের মান যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে বিভব নেগেটিভ হয়, বুঝতে পারছো? একবার এই যে জিনিস এইগুলোই আসলে বলছে, কঠিন কিছু দেখে মনে হয় না জানি কি লেখা ফেলছে, আসলে সহজ। এবার আসো কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে বিন্দুটা যদি আলটিমেটলি একবারে 180 ডিগ্রি অপোজিট সাইডে থাকে, ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক চার্জ যেই পাশে সেই পাশে যদি থাকে তাহলে আমরা সবাই জানি কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে তখন কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তো বুঝতেই পারতেছো তাহলে তখন জিনিসটা হচ্ছে কি হবে, একবারে বিপরীত দিকে থাকলোই যে p/r², যদি শুধু মান নিয়ে চিন্তা করি, দেখো এখন কোণের মান যদি কোনো কারণে 180 ডিগ্রি হয়, কজ 180 ডিগ্রির মান কিন্তু -1, তাহলে তখন জিনিসটা হবে -p হবে, কারণ -1 ইন্টু p মানে -p, আমরা শুধুমাত্র মান নিয়ে চিন্তা করবো, শুধুমাত্র মান নিয়ে চিন্তা করলে এটার মান হবে ওই 1/4 এপসাইলন নট ইন্টু p/r², শুধু মান নিয়ে চিন্তা করলে এরকমই হবে, এটাই বুঝাচ্ছি আর কিছু না, তাহলে পারা উচিত, তাহলে এগুলো হচ্ছে পারবা, তাহলে এগুলো নিয়ে আর টেনশন করো না, ঠিক আছে। এখন আসো এখান থেকে একটা সূত্র বলছে, এগুলো আমরা এমনিতেই জানি, তড়িৎ দ্বিমেরুর সমীকরণগুলো থেকে দেখা যায় প্রাবল্য হচ্ছে দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক, দেখো এই যে প্রাবল্যের সূত্রে নিচে আছে r3, তাহলে প্রাবল্য হচ্ছে দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক, তাহলে প্রাবল্য হচ্ছে দূরত্বের ঘনফলের হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর বলো তো বিভব হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক,
কেন বিভব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক? কারণ দেখো বিভবের সূত্রে দূরত্ব আছে, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই জন্য বিভব হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু প্রাবল্য হচ্ছে দূরত্বের ঘনফলের হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইগুলোই আর কি, আর কিছু না, আর কিছুই লাগবে না এখান থেকে। ঠিক আছে, এগুলো জীবনও পরীক্ষায় আসবে না, এগুলো কঠিন। কঠিন বলতে এগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবে না। ঠিক আছে, তো এগুলো থেকে কখনো পরীক্ষায় আসেও না, এগুলো থেকে কখনো পরীক্ষায় আসেও না। তারপরও দু একটা ছোট ছোট ম্যাথ চলে আসতে পারে। ধরো এই যে প্রথম পয়েন্টটা আসতে পারে, ঠিক আছে, যে +1 মাইক্রোকুলম্ব এবং -1 মাইক্রোকুলম্ব আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। ধরো এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে একটা দ্বিমেরু ভ্রামকের মান বের করো, মানে পি এর মান বের করো, দ্বিমেরু ভ্রামকের মান বের করো, এইটা আসতে পারে। তাহলে বলো তো দ্বিমেরু ভ্রামক বের করার সূত্র কি? একটু আগে পড়াইছি যে কোনো একটা চার্জের পরিমাণ, যেহেতু এখানে দুইটারই চার্জের পরিমাণ সেম, দুইটাই 1 করে, তাহলে যে কোনো একটা চার্জের পরিমাণ ইনটু হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, একটু আগে পড়াইছি। তাহলে এখানে প্রত্যেকের চার্জের পরিমাণ হচ্ছে 1, তাহলে 1, কিন্তু সমস্যা হচ্ছে এটা 1 মাইক্রোকুলম্ব। তাহলে 1 মাইক্রোকুলম্ব মানে কত? তোমরা জানো মাইক্রো মানে 10⁻⁶, এগুলো পারা উচিত এখন তোমাদের। 1 মাইক্রোকুলম্ব তার মানে এটা মানে হচ্ছে 10⁻⁶। তাহলে এখানে কিউ এর মান হবে আসলে 10⁻⁶, কারণ এসআই এককে নিতে হবে, সবগুলোকে এসআই এককে নাও। তাহলে 1 মাইক্রোকুলম্ব মানে 10⁻⁶, তাহলে কিউ এর মান 10⁻⁶, ইন্টু দূরত্ব, দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে 5/100, 5 সেন্টিমিটার মানে 5/100 মিটার, মানে 5/100, কারণ সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা হবে 5/100 মানে 10 স্কোয়ার, এত মিটার। শেষ, শেষ, তোমার কাহিনী শেষ। তাহলে 12 এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এখানে একটা কথা বলি, অনেকে কনফিউজড হইতে পারো যে ভাইয়া 12 মানে কি দূরত্বের দ্বিগুণ বুঝায়? না, আমি তোমাদেরকে এই জন্য পড়ানোর সময় বারবার কিন্তু বলে দিছিলাম, পড়ানোর সময় আমি এই কথাটা বারবার বলে দিছিলাম যে একটা চার্জ যদি প্লাস কিউ হয় আর আরেকটা চার্জ যদি মাইনাস কিউ হয়, তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্বটাকে ইচ্ছা করে পুরো দূরত্বটাকে আমরা টোয়াইসেল ধরছি। এখানে টোয়াইসেল মানে কিন্তু দূরত্বের দ্বিগুণ না, আমি আবারও মনে করা দিই, এখানে টোয়াইসেল মানে কিন্তু দূরত্বের দ্বিগুণ না, এই টোয়াইসেলটাই দূরত্ব, মানে ধরে নিছি টোয়াইসেল। এটা ইসাক স্যারের বই ভাবে ধরে নিছে, আসলে কিছু করার নাই, বুঝছো? মানে এখানে এটা দেখে অনেকের একটু কনফিউজড হয় যে টোয়াইসেল মনে হয় দূরত্বের দ্বিগুণ, দূরত্বের দ্বিগুণ না, এটা দূরত্বই, এই দূরত্বটারই তুমি টোয়াইসেল ধরছো, সো এখানে কোনো কনফিউশন হওয়ার কিছু নাই। তাহলে এখানে দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 5 মানে এই টোয়াইসেল, আর কোনো কনফিউশন নাই। তাহলে এখন মান বসাও, তাহলে বাকিটা তো বুঝতেছোই, 10⁻⁻6 কে 10⁻² দিয়ে ভাগ করো, তাহলে এটা হবে 10⁻⁸, আর সামনে একটা 5, তাহলে অ্যান্সার হবে 5 × 10⁻⁸। পারা উচিত না? আর একক কি হবে বলো তো? দ্বিমেরু ভ্রামকের একক কি হবে? একবার ইজি, এটার একক হচ্ছে কুলম, এটার একক হচ্ছে মিটার, তাহলে একক হবে কুলম মিটার, কুলম মিটার। এগুলো আসতে পারে দুই একটা ছোট্ট ম্যাথ, আদারওয়াইজ আর কিছু আসবে না। এবার আসো হচ্ছে অপরিবাহী বা অন্তরক পদার্থ। অপরিবাহী বা অন্তরক মানে কি? অপরিবাহী, পরিবাহী মানে কাউকে পরিবহন করা, অ মানে না, তাহলে অপরিবাহী হচ্ছে সে কখনো তড়িৎ পরিবহন করে না। তাহলে দেখো যে সকল পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এই মুক্ত ইলেকট্রন না থাকার কারণে যারা তড়িৎ পরিবহন করে না তারাই হচ্ছে অপরিবাহী। অ মানে না, পরিবাহী মানে পরিবহন, তাহলে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে তারা তড়িৎ পরিবহন করে না, তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। তাহলে এরকম অপরিবাহী বা অন্তরক পদার্থ বুঝতেই পারতেছো, তড়িৎ পরিবহন করে না, এরকম কারা আছে? কাঁচ আছে, রাবার আছে, প্লাস্টিক আছে, এবোনাইট আছে। তাহলে কাঁচ, রাবার, প্লাস্টিক, এবোনাইট, কাঁচ, রাবার, প্লাস্টিক, এবোনাইট, এগুলো হচ্ছে অপরিবাহী বা অন্তরক পদার্থ। তাহলে অপরিবাহী বা অন্তরক পদার্থ। এবার আসা হচ্ছে ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ। তাহলে এবার আমরা কি চিন্তা করব? এবার আমরা চিন্তা করব ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ। তাইলে কিছু কিছু অন্তরক পদার্থ আছে, ঠিক আছে, যারা তড়িৎ পরিবহন করে না, কিন্তু বৈদ্যুতিক ফলাফলকে তারা হচ্ছে প্রভাবিত করতে পারে, এবং এগুলোরা যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করো এদের পৃষ্ঠতলে আধান সৃষ্টি হয়, বুঝছো? মানে সোজা কথা হচ্ছে এরা নিজেরা তড়িৎ পরিবহন করবে না, কিন্তু ওদেরকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দাও এরা চার্জকে ধরে রাখতে পারে, চার্জকে জমা করে রাখতে পারে, এগুলারই তোমার বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ, বুঝছো? মানে এরা নিজেরা সরাসরি তড়িৎ পরিবহন করবে না, কিন্তু ওদেরকে তুমি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে ও চার্জকে ধরে রাখবে, ঠিক আছে? এই ধরনের পদার্থকে আমরা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ বা পরাবিদ্যুৎ বলতে পারি, ঠিক আছে, বা ডাইইলেকট্রিক পদার্থ বলতে পারি। তাহলে আই হোপ এই জিনিসগুলো হচ্ছে বুঝতেছো। তাইলে সকল অপরিবাহী পদার্থকেই ডাইইলেকট্রিক নয়, কিন্তু সকল ডাইইলেকট্রিক হচ্ছে তোমার অপরিবাহী। এই কথাটার মানে হচ্ছে পৃথিবীতে যত অপরিবাহী পদার্থ আছে, অপরিবাহী মানে একটা জিনিস সেম, ওদের মধ্যে তুমি কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারবা না,
কিন্তু এদের মধ্যে আবার কিছু স্পেশাল অপরিবাহী পদার্থ আছে যারা বিদ্যুৎ পরিবহন করবে না, যেহেতু সে অপরিবাহী ও বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু ওকে তুমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে সে চার্জকে ধরে রাখতে পারে, সে চার্জকে জমা করে রাখতে পারে। ওই ধরনের স্পেশাল বিদ্যুৎ অপরিবাহীকে আমরা বলি হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ। তার মানে সকল ডাইইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থ হচ্ছে অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী কিন্তু ডাইইলেকট্রিক পদার্থ না, কারণ সকল অপরিবাহী পদার্থ চার্জকে ধরে রাখতে পারে না। সো তারা জাস্ট অপরিবাহী পদার্থ। আর যে সমস্ত স্পেশাল অপরিবাহী পদার্থ অপরিবাহী হিসেবেও কাজ করে, আবার তারা চার্জকে ধরে রাখে, তারাই হচ্ছে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ। এই জন্য সকল ডাইইলেকট্রিক পদার্থ অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক না। শুধু যারা চার্জকে ধরে রাখতে পারে তারাই ডাইইলেকট্রিক হবে। ঠিক আছে, ওকে। এখন আসো, তার মানে একটা জিনিস বুঝতেছো যে ডাইইলেকট্রিক পদার্থ তারা চার্জকে ধারণ করে রাখতে পারে, অর্থাৎ ওদের ভিতর দিয়ে যদি তুমি কোনো বৈদ্যুতিক চার্জ প্রবাহ করো, ওরা চার্জকে পরিবহন করবে না কারণ সপরিবাহী, কিন্তু সে চার্জকে ধরে রাখতে পারে। তার মানে ডাইইলেকট্রিক পদার্থ যেহেতু চার্জকে ধারণ করতে পারে, ধরে রাখতে পারে, এই জন্য ধারক তৈরি করতে ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয়। একবার ইজি, কারণ তারা চার্জকে ধারণ করে রাখতে পারে, এই জন্য ধারক তৈরি করতে ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখন কি কি ডাইইলেকট্রিক পদার্থ আছে? খুবই 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 ইম্পর্টেন্ট। মিথেন, পানি, মাইকা, ওই যে মিকা, ইন্ডিয়াতে একটা সিঙ্গার আছে না, মিকা সিং, মাইকা, মিকা, হ্যাঁ, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রাবার, অ্যাম্বার, কাঁচ, এগুলো হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক পদার্থ হিসেবে হচ্ছে তোমার কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছো? এটা তাহলে মনে রাখবা কেমনে? আচ্ছা, এটা মনে রাখার জন্য হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখতাম যে মামির, দেখো, মামির কাঁচ ও প্লাস্টিকের মামির কাঁচ ও প্লাস্টিকের পানি ও রাবার, কাঁচ ও প্লাস্টিকের পানির বোতল ও রাবারের সিরামিক রয়েছে, রাবারের সিরামিক, এটা হচ্ছে তোমার টেকনিক। তাহলে মামির কাঁচ ও প্লাস্টিকের পানির বোতল ও রাবারের সিরামিক রয়েছে, বা রাবারের সিরামিক আছে, রয়েছে না, সরি, আছে। তাহলে মামির কাঁচ ও প্লাস্টিকের বোতল, মানে কাঁচ ও প্লাস্টিকের পানির বোতল ও রাবারের সিরামিক আছে। দেখো, তাহলে মামিতে হচ্ছে মাতে মিথেন, মাতে মাইকা, ঠিক আছে, মামি দুইটা ম, মিথেন, মাইকা, কাঁচ তো কাঁচ, প্লাস্টিক তো প্লাস্টিক, পানি মানে পানি। দেখো, রাবার মানে রাবার, সিরামিক মানে সিরামিক, আতে হচ্ছে অভ্র, আছে মানে অভ্র। তাহলে দেখো, মিথেন, মাইকা, কাঁচ, প্লাস্টিক, পানি, রাবার, সিরামিক, অভ্র, এগুলা হচ্ছে তোমার মোটামুটি। আবার আতে হচ্ছে অ্যাম্বারও হয়, আতে অ্যাম্বার এবং অভ্র, এগুলো হচ্ছে মোটামুটি ডাইইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থ। এগুলো একটু পরীক্ষায় বেশি বেশি লাগবে আর কি, এগুলো একটু মনে রাখতে হবে, এক্সাম্পল আসে পরীক্ষায়, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসো, মানে পরীক্ষায় এক্সাম্পল আসবে নিচের কোনটা অপরিবর্তী, মানে নিচের কোনটা ডাইইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থ বা নয়, ঠিক আছে, এরকম। তাহলে এখন আসো, পরাবৈদ্যুতিক পদার্থগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। এগুলো দরকার নেই, এগুলো ডিটেলস পড়ার কোনো দরকারই নেই, এগুলো কোনোদিনই আসবে না, খালি মাথায় রাখবা অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার মানে জিনিসটা অপোলার। সহজ কথা, আমরা কেমিস্ট্রিতে পড়ছি না, অপোলার, অপোলার, পোলার এবং অপোলার। আচ্ছা, পোলার মানে কি? আচ্ছা, একটু বলেই দিই, বলতে চাই নাই, তারপরে একটু বলে দেই। পোলার মানে হচ্ছে প্লাস মাইনাস পোল তৈরি হয়, যেমন তোমরা কেমিস্ট্রিতে বারবার পড়ছো, পানি একটা পোলার অণু। এর মানে কি? এর মানে হচ্ছে পানির মধ্যে যে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, এর মধ্যে হাইড্রোজেনগুলো হচ্ছে পজিটিভ চার্জ থাকে আর অক্সিজেনগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকে, তাই না? এই জন্য আমরা বলি যে পানি হচ্ছে একটা পোলার অণু। তার মানে এখানে অক্সিজেনগুলো হচ্ছে তোমার নেগেটিভ চার্জে থাকে আর হাইড্রোজেনগুলো হচ্ছে তোমার কি থাকে, পজিটিভ চার্জে থাকে। এই জন্য পানি হচ্ছে একটা কি, পানি হচ্ছে একটা পোলার অণু। তাহলে পানি হচ্ছে এই কারণে আমরা বলতে পারি যে একটা পোলার অণু পানি, যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে, দুইটা পোল থাকে। এখানে পজিটিভ চার্জকে বলা হয় ধনাত্মক পোল, নেগেটিভ চার্জকে বলা হয় ঋণাত্মক পোল। এই জন্য পানি হচ্ছে পোলার।
পোলার বা মেরু। আচ্ছা, আর অপোলার মানে হচ্ছে মানে না, তার মানে এই সমস্ত পদার্থের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক পোল নাই, অর্থাৎ পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, এগুলারই বলা হয় অপোলার বা অমেরু। তাহলে অপোলার বা অমেরু মানে হচ্ছে এখানে কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকবে না, এগুলার এই জন্য অপোলার বা অমেরুবর্তী ডাইইলেকট্রিক পদার্থের বলা হয়। তো এরকম কি কি আছে? এরকম আছে হচ্ছে মিথেন, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। বুঝছো? এটা তুমি নিজেই বুঝতেছো, দেখো এগুলো খুবই সিম্পল। বলো, শুধু হাইড্রোজেন অণুতে কোনো প্লাস মাইনাস চার্জ আছে? নাই। শুধু ক্লোরিনের দুইটা পরমাণুর ক্ষেত্রে প্লাস মাইনাস চার্জ আছে? শুধু অক্সিজেনের অণুতে প্লাস মাইনাস চার্জ আছে? সিম্পল বেসিক। শুধু নাইট্রোজেন কোনো প্লাস মাইনাস চার্জ আছে? যে নাইট্রোজেনের যে অণু এটার মধ্যে কি প্লাস মাইনাস চার্জ আছে? শুধু কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে প্লাস মাইনাস চার্জ আছে? শুধু মিথেনের মধ্যে প্লাস মাইনাস চার্জ আছে? কিচ্ছু নাই। এই জন্য এগুলো হচ্ছে অমেরুবর্তী বা অপোলার ডাইইলেকট্রিক ধ্রুবক। আর এবার তো বুঝতেই পারতেছো পোলার, তাহলে মেরুবর্তী পোলার, মেরুবর্তীর ইংলিশ হচ্ছে তোমার পোলার। তাহলে মেরুবর্তী বা পোলার পদার্থ যেগুলো, ওই যে পানি হচ্ছে একটা পোলার পদার্থ, তার মানে প্লাস মাইনাস পোল আছে। তাহলে এবার এক্সাম্পল কি দেখো, এক্সাম্পল হচ্ছে পানি, কারণ পানিতে প্লাস মাইনাস পোল আছে। তারপরে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা পোলার। কেন পোলার? খুব সিম্পল, এগুলো কেমিস্ট্রির বেসিক, এগুলো আসলে ফিজিক্সের বেসিকও না, কেমিস্ট্রির বেসিক। বলো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 3, তাই না? আর হাইড্রোজেনের 2.1। তাহলে দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যে সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে, সেই ইলেকট্রনগুলোর নিজের দিকে বেশি টান দিবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য এই নাইট্রোজেন মনে করো একটি ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, ঠিক আছে? এখন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, নাইট্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে নাইট্রোজেন হাইড্রোজেন এরকম একটা বন্ধন তৈরি করছে। এখন সমস্যাটা হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তো যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে কি করবে? সে সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলোরে নিজের দিকে টান দিয়ে নিয়ে যাবে। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করছে একটা, বাট সে টান দেওয়ার সময় দুইটা ইলেকট্রন নিয়ে যাবে। তাহলে একটা দিয়ে দুইটা নিছে, তার মানে একটা ইলেকট্রন সে বেশি নিছে, বেশি নেওয়ার কারণে সে নেগেটিভ হয়ে যাবে। আর হাইড্রোজেন ইলেকট্রন দিছিল একটা, বাট ওর সব কিছুরে নিয়ে গেছে নাইট্রোজেন, তার মানে ও একটা ইলেকট্রন আসলে হারায় ফেলছে, কারণ ও যে একটা দিছিল সে একটা আর ওর কাছে আসে নাই, নাইট্রোজেন নিয়ে গেছে। তাহলে হাইড্রোজেন হয়ে যাবে পজিটিভ। তাহলে এই যে প্লাস মাইনাস পোল তৈরি হলো, এটাই হচ্ছে পোলার বা মেরুবর্তী। এই জন্য অ্যামোনিয়া মেরুবর্তী, পানি মেরুবর্তী, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সবই মেরুবর্তী। কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, নিজেই বুঝতেছো, আর হাইড্রোজেনের মাত্র 2.1। তাহলে ফ্লোরিন কি করবে? হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রন শেয়ার করছে সেই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য ফ্লোরিন নেগেটিভ হবে, হাইড্রোজেন পজিটিভ হবে, এই জন্য প্লাস মাইনাস পোল বা মেরুবর্তী। HClও সেম, কার্বন মনোক্সাইডও সেম, নিজেই বুঝতেছে এগুলো। এই জন্য এগুলো সবই হচ্ছে পোলার অণু, ঠিক আছে? পোলার অণু বা মেরুবর্তী অণু। আচ্ছা, আর পোলার অণুতে এই কারণে হচ্ছে তোমার স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। পোলার মেরুতে এই কারণে কি থাকে? স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। স্থায়ী দ্বিমেরু ভ্রামক কেন থাকে? কারণ অ্যামোনিয়াতে সারা জীবনই প্লাস মাইনাস চার্জ থাকবে, তার মানে সারা জীবনই একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জের খুব কাছাকাছি অবস্থান করবে। আর আমরা জানি একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জের খুব কাছাকাছি অবস্থান করলে এখানে দ্বিমেরু ভ্রামক তৈরি হয়। এই জন্য এগুলোতে সারা জীবনই দ্বিমেরু ভ্রামক থাকবে, তার মানে এগুলো হচ্ছে স্থায়ী দ্বিমেরু ভ্রামক। দেখছো? বুঝে পড়ো, একবার ইজি, বেসিক ক্লিয়ার করে পড়লে সহজ, এক্সাম্পল এখন মনে রাখতে পারবা, নিজেই বুঝতেছো। তাহলে পরীক্ষায় যদি আন্দাজে একটা এক্সাম্পলও আসে তুমি অ্যান্সার করতে পারবা। যে তোমার পরীক্ষায় অপশন দিছে নাইট্রোজেন, পরীক্ষায় অপশন দিছে অক্সিজেন, মাঝখান দিয়ে হঠাৎ করে দিয়ে দিছে একটা পানি, আর একটা দিয়ে দিছে মনে করো তোমার হাইড্রোজেন। তো তুমি এটা তো পাগলও বুঝে, মানে একটা পাগলও তো এগুলো পারে যে হাইড্রোজেনের অণুর মধ্যে কোনো চার্জ নাই, তাহলে এখানে কোনো প্লাস মাইনাস পোল নাই, তাহলে এগুলো অপোলার বা অমেরুবর্তী। এটাও অপোলার, এটাও অপোলার, কিন্তু পানি একটা পোলার, তার মানে এটা হচ্ছে পোলার বা মেরুবর্তী দ্বিমেরু ভ্রামক বা ডাইইলেকট্রিক ধ্রুবকের এক্সাম্পল। এটা তুমি পারবা ইজিলি, তখন পরীক্ষা দাগে আসতে পারবা। ঠিক আছে, এখন আসো পরাবৈদ্যুতিক ধ্রুবক দেখানোর কি দরকার আছে? অলরেডি বলে দিছে না, পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করার সূত্র কি? দেখো, এই যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এই দুইটার অনুপাতকেই তোমার বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো, এই যে মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এটাকেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা এটাকে তড়িৎ মাধ্যমাঙ্ক বলে, এর অনেকগুলো নাম আছে। তাহলে কে এখানে কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। আর এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরেকটা নাম হচ্ছে এটাকে আপেক্ষিক ভেদ্যতাও বলে। তাহলে অনেকগুলো নাম আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক বা আপেক্ষিক ভেদ্যতা। আচ্ছা, তাহলে এটার দুইটা সংজ্ঞা আছে। বিকল্প সংজ্ঞাটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, বিকল্প সংজ্ঞাটা হচ্ছে আমি তোমাকে পড়াইছিলাম। আচ্ছা,
তাহলে দুইটা নির্দিষ্ট বিন্দু চার্জ একই নির্দিষ্ট দূরত্বে থাকলে শূন্য বা বায়ু মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং একই দূরত্বে অন্য কোনো মাধ্যমের ক্রিয়াশীল বলের অনুপাতকে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে দেওয়া যায়, আর একটা হচ্ছে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের উপরে বল দিয়েও দেওয়া যায়। আচ্ছা, আমি দুইটাই তোমাদেরকে একটু দেখায় দিই। একটা তো সরাসরি তোমাদের বলেই ফেলছি, ওইটা তো আমি দেখায় দিছি। আরেকটা হচ্ছে ধরো দুইটা বিন্দু চার্জ, হ্যাঁ, এটা মনে করো শূন্য মাধ্যমে আছে, জিরো মাধ্যমে আছে। মনে করো দুইটা বিন্দু চার্জ হচ্ছে এরকম কি আছে, শূন্য মাধ্যমে আছে বা জিরো মাধ্যমে আছে। তাহলে ধরো এদের মধ্যকার যে আকর্ষণ বল, হ্যাঁ, এদের মধ্যকার যে আকর্ষণ বল বা ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বল যদি এফ নট হয়, শূন্য মাধ্যমের ক্রিয়াশীল বল যদি এফ নট হয়, তাহলে এফ নট হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু, এই যে ধরো এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, আমি একটু চেঞ্জ করলাম, তাহলে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, দূরত্ব হচ্ছে আর স্কোয়ার শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এখন ধরো সেই একই জিনিস যদি শূন্য মাধ্যম না হয়, শূন্য মাধ্যম বাদে যদি ভিন্ন কোনো মাধ্যম হয়, সেটা এখন শূন্য মাধ্যম বাদে যদি ভিন্ন কোনো মাধ্যম হয়, তাহলে ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে ধরো বলের মান শুধু এফ, তাহলে তখন এফ ইজ ইকাল টু হবে 1/4 এপসাইলন হবে, তখন আর এপসাইলন নট হবে না, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, রাইট? তাহলে জিনিসটা তখন এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা একটা। এখন আমি একটা কাজ করি, এই শূন্য মাধ্যমের যে বলটা এফ নট, এইটা এফ নটকে অন্য মাধ্যমের বল দিয়ে ভাগ করি, কোনো প্রবলেম আছে? দেখো ভাগ করলে কি হবে, দেখো এফ নট ডিভাইডেড বাই এফ, ভাগ করলে খেয়াল করো এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো এই কমন জিনিসটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, 1/4 কাটাকাটি চলে যাবে। তাহলে শুধু থাকবে কোনটা? থাকবে হচ্ছে এপসাইলন নট, আর এখানে এপসাইলন থাকবে। এখন এখানে একটা কাহিনী আছে, দেখো এফ নটের সাথে এপসাইলন নটের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এটা যদি উপরে থাকে এপসাইলন নট নিচে থাকবে, তাহলে এফ নট উপরে থাকা মানে এপসাইলন নট নিচে থাকা। আবার এফ এর সাথে এপসাইলনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এটা উপরে থাকলে এটা নিচে থাকবে, বা এটা যদি নিচে থাকে এটা উপরে থাকবে। তাহলে এফ নিচে আছে, তাহলে এপসাইলন উপরে থাকবে। তার মানে খেয়াল করে দেখো যে শূন্য মাধ্যমের ক্রিয়াশীল বল আর অন্য যে কোনো মাধ্যমের ক্রিয়াশীল বল, এই দুইটা বলের যে অনুপাতটা, সে অনুপাতটাও কিন্তু আসলে এপসাইলন বা এপসাইলন নট, যেটাকে আমরা একটু আগে কে বলতেছিলাম। এই জন্য কে দুইভাবে সংজ্ঞা দেওয়া যায়। একটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করলেও কে পাবা, অথবা শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বলকে যে কোনো মাধ্যমের ক্রিয়াশীল বল দিয়ে ভাগ করলেও তুমি একই জিনিস পাবা, ভেদনযোগ্যতা পাবা। এই জন্য মানে ভেদনযোগ্যতা বলতেছি, সরি, মানে আপেক্ষিক ভেদনযোগ্যতা, বা তুমি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক পাবা। তাহলে দেখছো কে পাওয়ার দুইটা উপায় আছে, একটা তো এটা একটু আগেই বলছি, আরেকটা হচ্ছে এইভাবেও তুমি পেতে পারো যে শূন্য মাধ্যমের ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই অন্য যে কোনো মাধ্যমের ক্রিয়াশীল বল, এই দুইটার অনুপাতকেও তোমার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা কে বলা যায়। তাহলে এটাই হচ্ছে কাহিনী, আর কিছু লাগবে না। এখন আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদাই একের চেয়ে বেশি হয়। অলওয়েজ একটা কথা মাথায় রাখবা, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদা কি হবে, একের চেয়ে বেশি হবে। সবসময় এটা গ্রেটার দেন 1 হবে, তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান গ্রেটার দেন 1। আচ্ছা, কেন গ্রেটার দেন 1? ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের যে ভেদনযোগ্যতা এটা সবচেয়ে কম, আর অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে বেশি, এটা অলওয়েজ বেশি। তাহলে বেশি থেকে তুমি কমকে ভাগ করলে অলওয়েজ এটা একের থেকে বেশি হবে। মানে ধরো এটা যদি 10 হয়, এটা অলওয়েজ 5 হবে। অর্থাৎ শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা সবচেয়ে কম, আর অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি। তো একটা বেশি জিনিসকে কম দিয়ে ভাগ করলে এটার ভাগফল সবসময় একের থেকে বেশি হবে। এই জন্য কে এর মান একের থেকে বেশি। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদাই একের চেয়ে বেশি হয়। তাহলে এখান থেকে মেডিকেলে কেমনে প্রশ্ন আসবে জানো, যে নিচের কোনটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঠিক মান। এখানে প্রশ্ন আসবে নিচের কোনটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঠিক মান। একটা অপশন থাকবে 0.8, একটা অপশন থাকবে মনে করো 1.2, একটা অপশন থাকবে হচ্ছে 0.5, একটা অপশন থাকবে তোমার 0.9। তাহলে বলো নিচের কোনটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঠিক মান। তো এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অলওয়েজ একের থেকে বেশি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1.2। বুঝছি, এইগুলো কিন্তু মেডিকেল প্রশ্ন, মেডিকেল এইগুলো আসবে প্রশ্ন, সহজ জিনিস। তাহলে এখন দেখো, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আড়াই বলতে কি বোঝায়, পারা উচিত না? তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, আড়াই বলতে কি বোঝায় বলো?
তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আড়াই বলতে বোঝায় সহজ, অর্থাৎ যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এই দুইটার অনুপাত হচ্ছে আড়াই, অথবা শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল আর যে কোনো মাধ্যমের ক্রিয়াশীল বল এদের অনুপাত হচ্ছে আড়াই, এটাই বোঝায়। এখন আসো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই ছকটা হচ্ছে পরীক্ষায় আসে, এই ছকটা পরীক্ষায় আসে যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আসে, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, অভ্রের কত, কাচের কত, ইবোনাইটের কত, শূন্য স্থানে কত, ঠিক আছে, মোমে ভেজানো কাগজের জন্য কত, পলিথিনের জন্য কত, বায়ুর জন্য কত, এর মধ্যে সবচেয়ে বেশি আসে পানি। এটা একটু বলে দিই, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কেমিস্ট্রিতেও আছে, হাজারি স্যারের বইও আছে। তো কেমিস্ট্রিতে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 80 লেখা, তুমি গুগল করলে হচ্ছে 80 পাবা, তুমি গুগল করো, গুগলও মনে হয় 80 আছে, যাই হোক। তাহলে মনে রাখবা ফিজিক্স স্যারের বইয়ে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান লেখা হচ্ছে 20, মানে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 20, আর একই জিনিসটা কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইয়ে লেখা হচ্ছে 80। সো তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে তুমি 80 দাগাবা, বুঝো? তাহলে অ্যান্সারটা কি দাগাবা? তুমি হচ্ছে 80 দাগাবা। গুগল করলেও দেখবা যে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার, দেখবে এটা 80 আছে, মানে 80-র কাছাকাছি আর কি, ঠিক আছে, 80 হবে, এরকম 78, 79 এরকম আছে, গুগলও ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 80, সঠিক উত্তর আসলে 80, যেটা হাজারি স্যারের বইও আছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু যদি এখন এরকম দেখো অপশনের কোথাও 80 নাই, তাহলে অপশনে যদি কোথাও 80 না থাকে তাহলে তো বুঝতেছো যে এটা হাজারি স্যারের বই থেকে আসে নাই, তখন অ্যান্সার কত হবে? তখন কিন্তু অ্যান্সার 20 হবে, তখন দেখবো অপশনে 20 আছে। তাহলে কি আমি বুঝাইতে পারছি? অপশনে যদি দুইটাই থাকে, 80 থাকে 20 থাকে, সঠিক উত্তর হচ্ছে 80, এবং এটা হাজারি স্যারের বইও 80 আছে, তুমি 80 দাগায় এসো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখলা পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান অপশনে কোথাও 80 নাই কিন্তু অপশনে 20 আছে, তাহলে অবশ্যই তখন 20 দাগাইতে হবে, কারণ তখন তাহলে বুঝবা যে প্রশ্নটা আসছে ইসাক স্যারের বই থেকে, তখন অ্যান্সার হবে 20, ঠিক আছে? এটা একটু একটা কনফিউশন জিনিস। তাহলে এই জিনিসটা হচ্ছে হোপফুলি তোমরা পারবা। আর কিছু এখান থেকে অত দরকার নাই, বাকিগুলা আমি তোমাদেরকে মনে রাখানোর জন্য একটা টেকনিক দিয়ে দিই। দেখো বেশি যত ছন্দ মনে রাখবা তোমাদের জন্য তত কঠিন হবে, তুমি টেকনিকটা মনে রাখো। দেখো কাচের সাথে মিল আছে 5, কাচের সাথে মিল আছে 5, তাহলে কাচ 5 মানে 5 পয়েন্ট সামথিং, 5 দশমিক সামথিং। দশমিকের পরের সংখ্যাটা কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে দশমিকের আগে। সো তুমি দশমিকের আগেরটা মনে রাখতে পারলেই তোমার হয়ে গেছে, দশমিকের পরে কোনো ঝামেলা হয় না। তাহলে কাচ 5 মানে 5 পয়েন্ট বা 5 দশমিক সামথিং। আচ্ছা, এবার আসো হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এটা এমনিতেই বুঝতেছো, শূন্যস্থানের ভেদনযোগ্যতা হচ্ছে সবসময় 1 আসবে। আচ্ছা, এটা কেন 1 আসবে? কারণ ভেদনযোগ্যতা বলতেছি, শূন্যস্থানের ডাইইলেকট্রিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক সবসময় 1 আসবে। কেন এটা 1 আসবে? কারণ দেখো যে কোনো জায়গার ডাইইলেকট্রিক ধ্রুবক বের করার নিয়ম হচ্ছে সেইটার ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এটা হচ্ছে কে আসে। এখন ধরো তাহলে শূন্যস্থানের ডাইইলেকট্রিক ধ্রুবক হবে শূন্যস্থানের ভেদনযোগ্যতা ওই ডিভাইডেড বাই সেই শূন্যস্থানেরই তো ভেদনযোগ্যতা, মানে সবগুলারই ডাইইলেকট্রিক ধ্রুবক বের করার জন্য শূন্যস্থানের ভেদনযোগ্যতা দিয়ে আমরা ভাগ করি। তাহলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বের করার জন্য তাহলে ওর ভেদনযোগ্যতারও এই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়েই ভাগ করতে হবে, তাহলে তখন কাটাকাটি হয়ে জিনিসটা 1 হবে। আর বাতাস হচ্ছে একটু বেশি হবে, একটু বেশি, তাহলে একের একটু বেশি, তাহলে 1.05, এই দুইটা এমনি মনে রাখবা। তাহলে শূন্য মাধ্যম হচ্ছে কাটাকাটি চলে যাবে একবারে, তাহলে 1 হয়ে গেল, আর বাতাস হচ্ছে একটু বেশি, তাহলে 1.05। আর পানিরটা এমনি মুখস্থ রাখবা, 20 অথবা 80 দুইটা মান আছে, কাচ মানে 5, তাহলে 5.10, তাহলে এগুলো পড়লেই তুমি মোটামুটি হচ্ছে তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বুঝছো? ওকে। আরও যদি মনে রাখতে চাও পলিথিন, দেখো পলিথিনের মধ্যে থ্রিতে 3, পলিথিনের 3তে 3, তার মানে 2.3 আছে, একটা 0.3 আছে পলিথিনে 3, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? আবার ইবোনাইট, এটাও মনে রাখার টেকনিক। দেখো ইবোনাইট, নাইট মানে 8, তাহলে 2.8, তাহলে আমি এটা মনে রাখার কেন বলতেছি, দেখো 2 পয়েন্ট দিয়ে আবার 3টা আছে, দেখো ইবোনাইটেরও 2 পয়েন্ট সামথিং, মোমে ভেজানো কাগজও 2 পয়েন্ট সামথিং, পলিথিনও 2 পয়েন্ট সামথিং, তাহলে এগুলোর কিন্তু 2 মনে রেখে কোনো লাভ নাই। তাহলে এই 3টার জন্য আমরা 2 মনে রেখে কোনো লাভ নাই, তাহলে এগুলো 2 এর পরের দশমিক মনে রাখতে হবে এই 3টার জন্য। তাহলে এটা মনে রাখার টেকনিক হচ্ছে ইবোনাইট 8, তাহলে 2.8, পলিথিন থিতে 3, তাহলে 2.3, তাহলে বাকিটা তো বুঝতেই পারতেছো 2.7 হবে, শেষ।
আর বায়ু শূন্যস্থান কাচ পানি এগুলো মনে রাখতে পারলে অব্রটা আলাদা করে একটু মনে রাখবা 7। ঠিক আছে, তাহলে এগুলা পারবা। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসা হচ্ছে ধারক। তাহলে ধারক শব্দের মানে যে কোনো কিছুকে ধারণ করে তাহলে ধারক বলে। তাহলে এখানে আমরা জানি ফিজিক্সে ধারক মানে কি, ফিজিক্সে ধারক মানে হচ্ছে যে কোনো একটা চার্জকে ধারণ করে রাখে, কোনো একটা আধানকে ধারণ করে রাখে, তাকে ধারক বলে, তাই না? তাহলে ধারক মানে হচ্ছে যে কোনো কিছুকে ধারণ করে, যে কোনো কিছুকে ধারণ করে তাকে ধারক বলে। তাহলে ফিজিক্সে ধারক মানে হচ্ছে যে কোনো কিছুকে হচ্ছে তোমার ধারণ করে রাখে বা চার্জকে ধারণ করে রাখে। তাহলে দেখো এই যে পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে ধারক বলে। তার মানে ধারক মানে চার্জকে ধারণ করা বা আধানকে ধারণ করার পদ্ধতিকে ধারক বলে। তাহলে যেই যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে চার্জ বা তড়িৎ আধানকে সংরক্ষণ করে রাখা হয় তাকে ধারক বলে। ইজিলি পারবা, আর কিছু এখান থেকে পড়ার দরকার নাই। এখন আসো, কোনো একটা ধারকের যদি মধ্যবর্তী মাধ্যম, ধারকের মধ্যবর্তী মাধ্যম যদি কোনো কারণে বায়ু হয় তাকে হচ্ছে বায়ু মাধ্যম ধারক বা সংক্ষেপে বায়ু ধারক বলে। তাহলে ধারকের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু হয় তাহলে বায়ু মাধ্যম ধারক বা সংক্ষেপে বায়ু ধারক বলে। আর কাচ হইলে, ধারকের মধ্যবর্তী মাধ্যম যদি কাচ হয় তাই সেটাকে কাচ মাধ্যম ধারক বা কাচ ধারক বলে। ঠিক আছে, আর ধারককে ইংলিশে বলা হয় ক্যাপাসিটর। তোমরা এটা সবাই জানো, যে ফ্যান, আমাদের যে ফ্যানগুলা মাথার উপরে ঘুরে ক্যাপাসিটর বলি না আমরা, ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক। ঠিক আছে, তাহলে পারবা, আর কিছু পড়ার দরকার নেই। এবার আসো ধারকত্ব। তাহলে ধারকের যে ধর্ম, ধারকের ধর্মকে আমরা কি বলি? ধারকত্ব বলি। তাহলে ধারকের ধর্মকে হচ্ছে ধারকত্ব বলি। তাহলে ধারকত্ব বের করার সূত্র হচ্ছে, দেখো মানে সোজা কথা, তুমি একটা জিনিস চিন্তা করো, মানে একটা জিনিস তুমি একটু খালি চিন্তা করো যে কোন একটা ধারকের মধ্যে, ধরো এটা একটা ধারক, তাহলে ক্যাপাসিটর, তাহলে কোন একটা ধারকের মধ্যে যত বেশি চার্জ থাকবে, কোন একটা ধারকের মধ্যে যত বেশি পরিমাণে চার্জ থাকবে সেই ধারকের বিভব তত বেশি হবে না, বা বিভব পার্থক্য তত বেশি হবে। কারণ আমরা আগের ক্লাসে, গতকালের ক্লাসে পড়ছিলাম যে চার্জের পরিমাণ যত বেশি হয়, দেখো সেইখানে কোনো একটা বিন্দুকে নিয়ে আসতে তত বেশি কাজ করতে হয়, কারণ বিভব মানে কাজ বোঝায়। খেয়াল করে দেখো যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে বিভব বলে। এখন সেই কাজটা তত বেশি করতে হবে যত বেশি তোমার চার্জের পরিমাণ হবে, চার্জ যত বেশি হবে তত বেশি কাজ করতে হবে। আমরা কিন্তু পড়ছি এগুলা। তাহলে বলো তো, তাহলে চার্জের সাথে তাহলে বিভবের কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। যে চার্জ বেশি, বেশি চার্জকে তুমি আনতেছো, তোমাকে কাজ করতে হবে বেশি, আর কম চার্জকে আনলে কাজ করতে হবে কম। পড়াইছি আমরা। তাহলে চার্জটা বিভবের সমানুপাতিক, তার মানে কিউ সমানুপাতিক ভি। তাহলে কিউ যদি ভি এর সমানুপাতিক হয় তাহলে এখানে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে বলা হয় ধারক। তাহলে কিউ ইজ ইকাল টু ভিসি, কিউ ইজ ইকাল টু ভিসি আমি মনে রাখতাম ভাইস চ্যান্সেলর, ভিসি, ভিসি মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর। তাহলে কিউ ইজ ইকাল টু ভাইস চ্যান্সেলর ভিসি, ব্যাস সূত্র হচ্ছে এটা। তাহলে কিউ ইজ ইকাল টু ভিসি, তার মানে সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে বাকি সব কিছু এমনিতেই মনে থাকবে। তাহলে আমি মনে রাখতাম কিউ ইজ ইকাল টু ভাইস চ্যান্সেলর, তাহলে সে আমাদের ভাইস চ্যান্সেলর। তাহলে কিউ ইজ ইকাল টু ভিসি, তাহলে বাকিটা তো বুঝতেছই। তাহলে ভি, সি ইজ ইকাল টু কিউ বাই ভি, সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তার মানে ধারকত্ব, সি হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব ইজ ইকাল টু, তাহলে তাহলে দেখো এখান থেকে কিউ, কিউ হচ্ছে আমাদের ভিসি, তাহলে সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে সি ইজ ইকাল টু কিউ বাই ভি, এই সিটাই হচ্ছে ধারকত্ব, এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে ধারকত্ব। তার মানে ধারকত্ব ইজ ইকাল টু হচ্ছে চার্জ ডিভাইডেড বাই বিভব। তাহলে চার্জ বা ডিভাইডেড বাই বিভব। তাহলে বলো ধারকত্বের একক কি? ধারকত্বের এককটা হচ্ছে চার্জের একক বা বিভবের একক। তাহলে চার্জের একক হচ্ছে কুলম, বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে কুলম পার ভোল্ট, এই কুলম পার ভোল্টকে বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুযায়ী ফ্যারাডে বলা হয়। তার মানে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এই ফ্যারাডে মানেই হচ্ছে তোমার কুলম পার ভোল্ট, ফ্যারাডে। আর ধারকত্বের একটা ছোট্ট একক হচ্ছে মাইক্রো ফ্যারাডে। আর আমরা তো বলছিলাম এই মাইক্রো মানেই 10⁻⁻⁶। তাহলে মাইক্রো ফ্যারাডে এটা মানেই হচ্ছে 10⁻⁻⁶ ফ্যারাডে। মাইক্রো মানেই 10⁻⁻⁶। পারবা, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। এখন আসো হচ্ছে কোনো ধারকের ধারকত্ব, বলো 2 ফ্যারাডে বলতে কি বোঝায়?
কোনো ধারকের ধারকত্ব 2 ফ্যারাডে বলতে বোঝায়, দেখো সূত্র মনে করো তাইলেই পারবা। তাহলে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, বলো এটার মান কখন 2 হবে? তাহলে ধারকত্ব 2 মানে কি? এটার মান 2 হইতে হবে, তার মানে কিউ বাই ভি এর মান 2 হবে। এবার তুমি চিন্তা করো কিউ বাই ভি এর মান কখন 2 হবে? যখন ধরো এই ভি হচ্ছে বিভব বা বিভব পার্থক্য, তাহলে যখন বিভব পার্থক্য যখন 1 ভোল্ট হবে, আর চার্জ যদি কোনো কারণে 2 কুলম্ব হয়, তাহলে 2 কুলম্ব বাই 1 ভোল্ট, 2 বাই 1 মানে 2। তাহলে এবার তুমি চিন্তা করো যে যদি পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য যদি কোনো কারণে 1 ভোল্ট হয়, এবং সেই 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করার জন্য যদি 2 কুলম্ব কোনো চার্জ প্রয়োগ করতে হয়, সেটার ধারকত্ব হচ্ছে তোমার 2 ফ্যারাডে। তাহলে বুঝছো যে ধারকের দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 1 ভোল্ট বজায় রাখার জন্য যদি ধারকের মধ্যে 2 কুলম্ব চার্জকে দেওয়া হয়, তাহলে সেটার ধারকত্ব হচ্ছে তোমার 2 ফ্যারাডে। তাহলে তখন ধারকত্ব হবে 2 ফ্যারাডে, এটা মনে রাখবা। ঠিক আছে, এখন আসো পরিবাহীর ধারকত্ব বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে। পরিবাহীর ধারকত্ব হচ্ছে বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে, যেমন গোলাকার ধারকের ক্ষেত্রে, এগুলো একটু সূত্র মনে রাখলে তোমাদের জন্য ইজি হবে। গোলাকার ধারকের ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু, এটা একটু সূত্রটা মনে রাখো, 4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর। ঠিক আছে, তাহলে গোলাকার ধারকের ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর। এটা গোলাকার ধারকের ধারকত্ব বের করার সূত্র। ঠিক আছে, তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে ধারকত্ব তাহলে কিসের উপর নির্ভর করে? পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কেন ক্ষেত্রফলের উপর নির্ভর করে? ধরো এটা একটা গোলাকার ধারক, তাহলে গোলাকার ধারকের ক্ষেত্রে ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ধারকত্বকে ইংলিশে বলে ক্যাপাসিট্যান্স, তাহলে ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর। এখন দেখো, তাহলে একটা গোলকের ক্ষেত্রে আর এর মান যত বেশি হবে, আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা গোলকের ক্ষেত্রে আর এর মান যত বেশি হবে, অর্থাৎ এই যে আর, এই আর এর মান যত বেশি হবে, দেখো তার সাথে কিন্তু সি এর মান কিন্তু এখন সমানুপাতিক। দেখো সি কিন্তু আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক, নিজেই বুঝতেছো। তাহলে আর এর মান যত বেশি হবে, সি তত বেশি হবে। তার মানে গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে, ধারকত্ব তত বেশি হবে। এই জন্য গোলকের ব্যাসার্ধ বেশি হইলে ধারকত্ব বেড়ে যায়, কারণ সমানুপাতিক সম্পর্ক। আবার তুমি নিজেই বুঝতেছো, একটা গোলকের ব্যাসার্ধ যত বাড়বে, সেই গোলকের ক্ষেত্রফল তত বাড়ে না। একটা গোলকের ব্যাসার্ধ যত বাড়বে, সেই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটাও আমরা পড়ছি। কোন একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র 4 পাই আর স্কোয়ার। তো গোলকের ব্যাসার্ধ যত বাড়বে, অর্থাৎ আর এর মান যত বাড়বে, তার ক্ষেত্রফল তত বাড়বে, আর তার ধারকত্ব তত বৃদ্ধি পাবে। তার মানে পরিবাহীর ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বৃদ্ধি পায়, কারণ আর বাড়া মানে ক্ষেত্রফল বেড়ে যাওয়া, আর ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে আলটিমেটলি সি বেড়ে যাওয়া। তাহলে পরিবাহীর ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বেড়ে যায়, এটা হচ্ছে একটা সম্পর্ক। আবার হচ্ছে পরিবাহীর মধ্যবর্তী মাধ্যমের উপরও নির্ভর করে। ধারকত্ব হচ্ছে তোমার মাধ্যমের উপরও নির্ভর করে। ওই যে তুমি ধারকের ভিতরে কি নিছো, এর ভিতরে কি বাতাস নিছো নাকি এর ভিতরে কাঁচ নিছো, অর্থাৎ তুমি ওই যে ডাইইলেকট্রিক পদার্থ হিসেবে কোন পদার্থটা ইউজ করছো। ধারকের মধ্যে ডাইইলেকট্রিক পদার্থ হিসেবে তুমি কি বাতাস ব্যবহার করছো, নাকি ইবোনাইট ব্যবহার করছো, নাকি কাঁচ ব্যবহার করছো, নাকি পানি ব্যবহার করছো, সেই ব্যবহৃত মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করে। বুঝতেই পারতেছো। অর্থাৎ অপেক্ষাকৃত এই যে দেখো উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন, অপেক্ষাকৃত উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক সম্পন্ন কোনো পরিবাহী ব্যবহার করলে ধারকত্ব বেশি হয়, আর যদি নিম্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন পরিবাহী ব্যবহার করি তাহলে ধারকত্ব কম হয়। তাহলে অপেক্ষাকৃত উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন যদি একটা মাধ্যম ইউজ করি, তাহলে সেই মাধ্যমে ধারকত্ব হচ্ছে বেশি হবে। আবার নিম্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করো অনেক নিম্ন আছে, তাহলে ধারকত্ব হচ্ছে তোমার কম হবে। এটাই হচ্ছে কাহিনী। এটা তো বুঝতেই পারতেছো যে এর ভিতরে যত বেশি হাই পাওয়ারের মাধ্যম ইউজ করবা তত বেশি ধারকত্ব হবে, আর যত লো পাওয়ারের বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যত কম হবে সেটা ব্যবহার করবা, ধারকত্ব কম হবে। এবার আসো পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল ধারকের ক্ষেত্রে, এটা হচ্ছে সমান্তরাল ধারকের ক্ষেত্রে, সমান্তরাল ধারকের ক্ষেত্রে পাতের মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেলে হচ্ছে ধারকত্ব কমে যায়, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমান্তরাল ধারক, ধারকটা যদি সমান্তরাল হয়, সমান্তরাল ধারক মানে কি? সমান্তরাল ধারক হচ্ছে এখানে দুইটা পাত থাকে, এটা একটা পাত, এটা একটা পাত, তাহলে এদের পাতদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্বটা, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে সমান্তরাল ধারকের ক্ষেত্রে
তাহলে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যত বেশি হয় ধারকত্ব হচ্ছে কমে যায়, আর পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কম হয় ধারকত্ব তত বেশি বৃদ্ধি পায়। মানে এদের ডিস্টেন্স যত বেশি হবে, এই যে এটা একটা ধাতব পাত, এটা আর একটা ধাতব পাত, তাহলে ধাতব পাত দুইটার ডিস্টেন্স যত বেশি হবে এরা তত দুর্বল হয়ে যাবে। তার মানে দূরত্ব বাড়লে ধারকত্ব কমে যায়, আর যত কাছাকাছি চলে আসবে এদের শক্তি বাড়বে, তার মানে ধারকত্ব বেশি হয়। তাও এই জন্য মধ্যবর্তী দূরত্বের সাথে ধারকত্বের সম্পর্ক এখানে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার আসো, তুমি যদি ধারকের সাথে অপর যদি কোনো পরিবাহী তারকে যুক্ত করো, অথবা সেই ধারকটার সাথে যদি আরেকটা ভূসংযুক্ত পরিবাহীকে যোগ করো, তাহলেও ধারকত্ব কম বেশি হতে পারে। মানে তুমি মনে করো সেই ধারকটার সাথে তার দিয়ে মনে করো মাটির সাথে কানেক্টেড করে রাখছো, মাটির সাথে বা ভূসংযুক্ত করে রাখছো, ভূ মানে মাটি, তাহলে ভূসংযুক্ত মানে মাটির সাথে যদি সংযুক্ত করে রাখো তাহলেও ধারকত্ব কম বেশি হতে পারে। আচ্ছা, এবার আসো হচ্ছে ধারকের ধারকত্ব কেমনে বৃদ্ধি করা যায়, এগুলো পরীক্ষায় একটু আসে, আমরা একবার করে যদি একটু দেখতে পারি তাহলে তো খুবই ভালো। তাহলে একটা ধারকের ধারকত্ব বৃদ্ধি করার হচ্ছে তোমার বেশ কিছু উপায় আছে, তাহলে সেই উপায়গুলো কি কি দেখো। একটা তো অলরেডি পড়ায় ফেলছি যে ক্ষেত্রফল বাড়িয়ে, গোলাকার ধারক হইলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়াবা ধারকত্ব বাড়বে। সমান্তরাল ধারকের ক্ষেত্রে ওই যে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কমাবা ধারকটা তত শক্তিশালী হবে, তাহলে সমান্তরাল ধারকের ক্ষেত্রে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমাইতে হবে। তারপরে যে কোনো ধারক হোক সেই ধারকের মধ্যে উচ্চমানের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা উচ্চমানের ডাইইলেকট্রিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম ইউজ করতে হবে। তার মানে পাদদ্বয়ের মধ্যে যে বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক সম্পন্ন পদার্থ স্থাপন করতে হবে, এবং পাদদ্বয়ের যে কোনো একটাকে ভূমির সাথে কানেক্টেড করতে হবে। পাদদ্বয়ের যে কোনো একটাকে তুমি যদি ভূমির সাথে কানেক্টেড করো তাহলে ধারকত্ব বেড়ে যায়। তাহলে এগুলো হচ্ছে শর্ত, একটু দেখবা সুন্দর করে, ইজি, সব কিছু সুন্দর করে কিন্তু বুঝাইয়া দিছি। তাহলে দেখো আমরা কিন্তু সূত্রগুলা করছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে সূত্রগুলো কিন্তু আমরা তোমাদেরকে হচ্ছে করে ফেলছি। তাইলে এবার একটু তুমি চিন্তা করো। ওকে, এখন আসো গোলাকার পরিবাহীর ক্ষেত্রে এই যে আমরা একটা সূত্র বের করলাম না ধারকত্বের, যে সি ইজ ইকুয়াল টু 4πε0 ইন্টু আর, এই সূত্রটা কেমনে আসলো, এই সূত্রটা কিভাবে আসলো তুমি চাইলে হচ্ছে এটা একটু দেখতে পারো, খুবই ইজি। দেখো আমরা এইমাত্র বলছিলাম কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি, তার মানে সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ বাই সি, বা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি, তার মানে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। আচ্ছা, এই সূত্রটা তো তোমাদের মাথায় আছে তাই না? আচ্ছা, এবার আসো একটা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে, আমরা গত ক্লাসে এটা প্রথম অংশে পড়াইছি, বলো তো একটা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে তার পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব বের করার সূত্র কি? একটা গোলাকার পদার্থের পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব বের করার সূত্র ছিল এটা 1/4πε0 ইন্টু কিউ বাই আর ছিল, মনে করে দেখো। গোলাকার পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুতে বিভব বের করার সূত্র ছিল এটা 1/4πε0 ইন্টু কিউ বাই আর। আচ্ছা, যদি তাই থাকে, এখন আমি এখান থেকে একটা কাজ করতে চাচ্ছি, এখান থেকে আমি ভি, দেখো তো এই সূত্র, এটা হচ্ছে ধারকত্বের সূত্রে কিউ ইজ ইকুয়াল টু ভিসি, বুঝছো, কিউ ইজ ইকুয়াল টু ভাইস চ্যান্সেলর, তাহলে এখান থেকে ভি এর মান বের করতে চাচ্ছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, কিউ বাই সি, কারণ সিটা যখন এখানে চলে আসবে ভাগ হবে, তার মানে ভি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই সি, রাইট? তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই সি, কিউ বাই সি, তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি কিউ বাই সি হয় তাহলে আমরা এখানে এই মানটা বসায় দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, তাহলে কিউ বাই সি ইজ ইকুয়াল টু দেখো 1/4πε0 ইন্টু কিউ বাই আর, রাইট? এখন দেখো কিউ কিউ কাটাকাটি চলে যাচ্ছে, কিউ কিউ কাটাকাটি চলে যাচ্ছে, এবার আর আর এই গুণ করো, সি কে এই পাশে নিয়ে আসো, তাহলে সি 1 হয়ে যাবে, সি ইন্টু 1, তাহলে সি, আর এই যে 4πε0 আর কে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে সি ইজ ইকুয়াল টু 4πε0 ইন্টু আর, কারণ এখানে কিউ কিউ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটাও 1, এটাও 1 উপরে, তাহলে সি কে এই পাশে নিয়ে গেলে সি ইন্টু 1 মানে সি, আর এটা 1, তাহলে 1 ইন্টু 4πε0 ইন্টু আর, তাহলে 4πε0 ইন্টু আর, তাহলে এটাই হচ্ছে সূত্র। এই জন্য গোলাকার ধারকের ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু 4πε0 আর। এখন আসো, এটা যদি শূন্য মাধ্যম না হয়, শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে আমরা এইমাত্র পড়াইছি শূন্য মাধ্যম না হয়ে জিনিসটা অন্য কোনো মাধ্যম হইলে সূত্র হবে 4πε0 কারণ শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা হচ্ছে ε0, তো শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যম হইলে তখন সূত্র হবে 4πε ইন্টু আর, 4π, শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যম হইলে তখন সূত্র হবে 4πε ইন্টু আর, 4π। ওকে, তাহলে যদি তাই হয়, এখন তুমি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আরও সহজ এটা,
দেখো এপসাইলনের বদলে আমরা একটু আগে দেখাইছি এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা এপসাইলন নট ইন্টু কে লিখতে পারি, একটু আগে এগুলো প্রমাণ করছি। তাহলে এপসাইলনের বদলে মান বসাও, তাহলে 4 পাই এপসাইলন নট কে আর, তাহলে এটাই হচ্ছে সূত্র। তাহলে তখন ধারকত্ব হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর, ওই যে এপসাইলনের জায়গায় এপসাইলন নট ইন্টু কে, তাহলে 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর। তাহলে দেখছো? আচ্ছা পারবা। এখন আসো হচ্ছে কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে বলতে কি বোঝায়, এটা তো বুঝতেই পারতেছো, এগুলো আর আসবে না পরীক্ষায়। আর এগুলো তাহলে পারবা পারবা পারবা। আচ্ছা পরাবৈদ্যুতিক ধ্রুবক, বলো তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি বলতে পারবা? পরাবৈদ্যুতিক ধ্রুবকের আসলে কোনো একক নাই। কেন একক নাই বলো তো? কারণ দেখো আমরা বলছিলাম এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট এটা ইজ ইকুয়াল টু পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ছিল। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক কেন নাই? কারণ সেটা একই জাতীয় দুইটা রাশির অনুপাত। দেখো এপসাইলনের একক যা হবে এটাও তাই হবে, কারণ এটা দুইটাই হচ্ছে ভেদনযোগ্যতা, তো দুইটাই একই জাতীয় রাশি। তাহলে একই জাতীয় দুইটা রাশির এরকম ভাগ আকারে থাকলে একক কাটাকাটি চলে যায়, এই জন্য কে এর কোনো একক নাই, এই জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু কোনো একক নাই, একটু মাথায় রাখবা। আর কিছু লাগবে না, এই যে কিউ ইজ ইকুয়াল টু ভিসি, কিউ ইজ ইকুয়াল টু ভিসি সূত্রটা বারবার আসতেছে, ঠিক আছে? তাহলে তার মানে এই সূত্রটা হচ্ছে চার্জ ইজ ইকুয়াল টু ধারকত্ব ইন্টু বিভব। দেখো চার্জ ইজ ইকুয়াল টু ধারকত্ব ইন্টু বিভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু লাগবে না এগুলা। এখন আসো, তাহলে এখন এখান থেকে তারা হচ্ছে ধারকত্বের সংজ্ঞা দিছে যে কোনো পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর তড়িৎ ধারকত্ব বলে। তাহলে কোনো পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যেই পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর তড়িৎ ধারকত্ব বলে। এটাও খুব সহজ। দেখো কিউ ইজ ইকুয়াল টু যদি ভিসি হয়, তাহলে এখন দেখো ভি এর মান যদি 1 একক বৃদ্ধি করো, মানে ভি যদি 1 ভোল্ট হয়, তাহলে দেখো কোনো পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে তাহলে যেই পরিমাণ সি লাগে সেটাকেই হচ্ছে তোমার যেই পরিমাণ চার্জ লাগে সেটাকেই সি বলে। কারণ ভি এর মান যদি কোনো কারণে 1 হয়, দেখো তাহলে তখন জিনিসটা হবে কিউ ইজ ইকুয়াল টু 1 ইন্টু সি, তার মানে কিউ ইজ ইকুয়াল টু সি। তখন তুমি কিন্তু এই সংজ্ঞা দিতে পারবা যে তার মানে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে গেলে যেই পরিমাণ চার্জ জমা দিতে হয় সেই পরিমাণ চার্জকেই বলা হয় সি, ধারকত্ব। ঠিক আছে, ওকে। তাহলে এখন ধারকত্ব কিসের উপর নির্ভর করে তুমি অলরেডি বুঝতেছো যে ধারকত্ব পরিবাহীর আকার, মাঝখানের মাধ্যমের প্রকৃতি এবং অন্য বস্তুর উপরও নির্ভর করে। কারণ এইমাত্র পড়াইছি পরিবাহীর ক্ষেত্রফল যদি বেশি হয়, গোলাকার ধারকের ক্ষেত্রে আকার যত বড় হবে ধারকত্ব বেশি হবে, তার মানে ধারকত্ব পরিবাহীর আকারের উপর নির্ভর করে। আবার এদের মাঝখানে কোন মাধ্যম আছে, মাঝখানে কি পানি আছে নাকি পানির চেয়ে শক্তিশালী ডাইইলেকট্রিক ধ্রুবক সম্পন্ন পদার্থ আছে, তার উপরেও কিন্তু ধারকত্ব নির্ভর করে। তাহলে এটা মাধ্যমের প্রকৃতির উপরও নির্ভর করে। আবার ধারকের সাথে কি আমরা ভূমিকে সংযুক্ত করছি কিনা, মাটির সাথে ধারককে কানেকশন করে দিছি কিনা সেটার উপরও নির্ভর করে। তার মানে এটা অন্য বস্তুর সান্নিধ্যের উপরও নির্ভর করে, অর্থাৎ সেই ধারককে আমি কি ভূমির সাথে সংযুক্ত করেছি কিনা, কার সাথে কি করছি এটার উপরও নির্ভর করে। ঠিক আছে, তাহলে আর দরকার নাই। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, একটু আগেও পড়াইছি। ঠিক আছে, ফ্যারাডে। তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। এখন আসো 1 ফ্যারাডে সমান সমান 10⁻6 মাইক্রোফ্যারাড, এগুলো আমরা জানি। শুনো একটা কথা মনে রাখবা, মাইক্রো মানেই 10⁻6, তাহলে 1 মাইক্রোফ্যারাডে মানে হচ্ছে 10⁻6 ফ্যারাডে। তাহলে উল্টাভাবে যদি কেউ বলে তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত হবে? 10⁻6 মাইক্রোফ্যারাডে হবে। বুঝছো? মানে মাইক্রোফ্যারাডে ছোট, মাইক্রো মানে ছোট, এটা তো বুঝতেই পারতেছো, ওই যে মাইক্রোস্কোপ, ছোট জিনিসকে দেখার কাজে আমরা ইউজ করি মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রো মানে ছোট, তাহলে 1 মাইক্রোফ্যারাডে এটা ছোট আসবে, তার মানে এটা 10⁻6 ফ্যারাডে। তাহলে উল্টা যদি করো তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 10⁻6 মাইক্রোফ্যারাডে আসবে। কেমনে আসলো দেখো, 1 মাইক্রোফ্যারাডে হচ্ছে তোমার 10⁻6, দেখো 10⁻6কে আমরা এমনি লিখতে পারি 1/10⁻6 ফ্যারাডে। তার মানে 1 মাইক্রোফ্যারাডে হচ্ছে 1/10⁻6 ফ্যারাডে। তাহলে এখন এই 10⁻6কে এই পাশে নিয়ে যাও, দেখো তাহলে 1 মাইক্রোফ্যারাডে ইজ ইকুয়াল টু 1/10⁻6 ফ্যারাডে। তাহলে এখন তো বাকিটা বুঝতেছোই, তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু কত? তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻6কে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে 10⁻6 ইন্টু 1, তার মানে 10⁻6 মাইক্রোফ্যারাডে। তার মানে 1 ফ্যারাডে হচ্ছে তোমার 10⁻6 মাইক্রোফ্যারাডে। বুঝতেই পারতেছো, এইগুলোর হিসাবগুলো পারবা। আর যদি ডাবল মাইক্রোফ্যারাডে থাকে, 1 মাইক্রোফ্যারাডে, তাহলে প্রত্যেকটা মাইক্রোফ্যারাডের জন্য 10⁻6 দিয়ে গুণ হবে। তাহলে দেখো এখানে ডাবল মাইক্রোফ্যারাডে আছে, তার মানে 10⁻6 দুইবার গুণ হবে। তুমি বলো 10⁻6 দুইবার গুণ হওয়া মানে কি? 10⁻12 হওয়া।
তার মানে 1 ডাবল মাইক্রোফ্যারাডে ইজ ইকুয়াল টু 10⁻⁻12। এটার আবার বলা হয় পিকো ফ্যারাডে, পিকো মানেও 10⁻⁻12। এগুলো আমরা পড়াইছি, ভৌত জগত পরিমাপে কিন্তু আমরা পড়াইছি, ঠিক আছে। এগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে, কঠিন কিছু না। এবার আসো হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ভাই এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই, খালি সরাসরি সূত্র। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য এটা বের করার সূত্র হচ্ছে C = ε0A/d। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিচ্ছু পড়ার দরকার নেই, সূত্রের প্রমাণ টমান এগুলো দরকার নেই, এবং যা দরকার এগুলো আমরা আগের ক্লাসে পড়াইছি। দেখো তো, মনে করে দেখো, তড়িৎ প্রাবল্য E = যে চার্জের তলমাত্রিক ঘনত্ব σ/ε, এটা আগের ক্লাসে পড়াইছি না? গতকাল এটার আমরা প্রমাণ দেখাইছি না যে E = σ/ε শূন্য মাধ্যম হলে ε0 হবে। এগুলোর সবগুলোর প্রমাণ কিন্তু আমরা আগের ক্লাসে দেখাইছি। তো এখান থেকে আলটিমেটলি আমরা এখানে প্রমাণ করতে পারি, দরকার নাই যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। আচ্ছা, সমান্তরাল পাত ধারক কি? সমান্তরাল পাত ধারক হচ্ছে এটা এমন একটা ধারক যেই ধারকের দুইটা পাত থাকবে, দুইটা ধাতব পাত থাকবে। এটা একটা ধাতব পাত, এটা আরেকটা ধাতব পাত। তাহলে এরকম দুইটা ধাতব পাত পরস্পরের সাথে সমান্তরালে থাকবে, প্যারালালে থাকবে। এটাকেই তোমার বলা হয় সমান্তরাল পাত ধারকত্ব, যে দুইটা ধাতব পাত পরস্পরের সাথে সমান্তরালে থাকবে, এটাকেই বলা হচ্ছে সমান্তরাল পাত ধারকত্ব। তাহলে সমান্তরাল পাত ধারকত্ব যদি এটা হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, সমান্তরাল পাত ধারক যদি এটা হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার সূত্র হচ্ছে C = ε0A/d। C = ε0A/ হচ্ছে তোমার d, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সূত্র, যেখানে d এর পরিচয় কি? d হচ্ছে সমান্তরাল পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স। ε0 তো বুঝতেই পারতেছো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, c হচ্ছে ধারকত্ব, আর a হচ্ছে পাতের ক্ষেত্রফল। এই যে পাত হিসেবে আমরা যাকে ইউজ করছি পাত, এই পাতের ক্ষেত্রফল। পাত মানে কি? পাত মানে হচ্ছে এই যে দেখো তোমাদের প্র্যাকটিস বুক, ধরো এই প্র্যাকটিস বুকটা একটা পাত, তাহলে এই যে পাতের ক্ষেত্রফল, এই পুরা পাতটার হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আর কি, ওকে, পাতের ক্ষেত্রফল। তাহলে বুঝতেই পারতেছো C = ε0A/d। এখন শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যম হইলে এখানে ε0 এর জায়গায় এপসাইলন হবে, C = ε0A/d। তাহলে আই হোপ এগুলা পারবা, এগুলা থেকে আর কিছু আসবে না পরীক্ষায়, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো পারলে তো আমাদের অনেক কিছু শেষ হয়ে গেছে। এখন আসো ধারকের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ। তাহলে ওই যে রোধের মতো, রোধকে যেমন আমরা শ্রেণী সংযোগ করতে পারি, সমান্তরাল সংযোগ করতে পারি। আচ্ছা, আগে আমরা একটু শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ এটা একটু বুঝে নেই। আমরা এগুলো বুঝি, তারপর একবার করে একটু বলে যাই। শ্রেণী বা এটাকে বলা হয় সিরিজ। তাহলে দুই ধরনের সংযোগ আছে, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বা প্যারালেল সংযোগ। আচ্ছা, শ্রেণী সংযোগ হচ্ছে একটার পর একটা আসবে, অর্থাৎ এখানে এই যে একটা, তারপরে আরেকটা, তারপর আরেকটা, মানে একটার পর একটা আসবে, এটা হচ্ছে শ্রেণী বা সিরিজ সংযোগ। আর সমান্তরাল সংযোগ হচ্ছে দুইটা রাস্তা থাকবে, যে রাস্তা দুইটা পরস্পর সমান্তরাল। এই যে সমান্তরাল সংযোগ হচ্ছে এরকম, দুইটা রাস্তা থাকবে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, যেখানে দুইটা রাস্তা হচ্ছে পরস্পর সমান্তরাল, প্যারালেল। এটা হচ্ছে প্যারালেল সংযোগ। তাইলে ধারকেও সেম করা যায়। ধারককে আমরা কেমনে কি করি জানো? ধারককে আমরা এরকম দুইটা সমান দাগ দিয়ে বুঝাই, এরকম দুইটা সমান সমান দাগ দিয়ে হচ্ছে আমরা ধারককে বুঝাই। রোধকে যেমন আমরা এই যে এরকম কাটা 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 দিয়ে রোধ বুঝাই, ধারককে হচ্ছে তোমার দুইটা সমান দাগ দিয়ে হচ্ছে ধারক বুঝাই। দাগ দুইটা সমান হবে, বুঝছো, দুইটা সমান হবে, এটা হচ্ছে তোমার মানে ধারক। তাহলে ধারকও সেমভাবে সিরিজ সংযোগ হইতে পারে, প্যারালেল সংযোগ হইতে পারে। তাহলে ধারকের ক্ষেত্রে যে সূত্রটা, এটা হচ্ছে রোধের উল্টা। সহজ কথা, তোমরা ছোটবেলায় রোধের সূত্র পড়ছো, বলো। সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র কি? সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে সবগুলারে যোগ করতে হয়, তাই না? রোধের ক্ষেত্রে সূত্রটা দেখো, তুল্য রোধ বের করতে গেলে সবগুলারে যোগ করতে হয়। আর প্যারালেলের ক্ষেত্রে কি করতে হয়? প্যারালেলের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে সবগুলাকে উল্টাইতে হয়। তাহলে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3, এরকম ডট ডট করতে হয়। তাহলে মনে রাখবা, ধারকের সূত্রগুলো রোধের উল্টা, ধারকের সূত্রগুলো রোধের কি উল্টা, রোধের উল্টা। তাহলে শ্রেণীর ক্ষেত্রে, তাহলে শ্রেণী ধারকের ক্ষেত্রে ওই যে রোধের উল্টা। তাহলে শ্রেণীর ক্ষেত্রে দেখো এই যে 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3। তাহলে কি বুঝতে পারছো? মানে ধারকের সূত্রগুলো রোধের উল্টা। তাহলে রোধের ক্ষেত্রে সিরিজে হইলে
তুল্য রোধ বের করার জন্য যোগ করতে হয়। আর ধারকের ক্ষেত্রে যদি সিরিজ হয় সিএস, এই সিরিজের সূত্রগুলো হচ্ছে ওদের সমান্তরালের মতো, অর্থাৎ 1/CS ইজ ইকুয়াল টু হবে 1/C1 প্লাস 1/C2 এরকম করে। তাহলে বুঝছো, মানে রোধের উল্টা, এক কথায় মনে রাখবা। তাহলে রোধের ক্ষেত্রে সমান্তরালে যেই সূত্র হবে, ধারকের ক্ষেত্রে শ্রেণীতে হচ্ছে ঠিক একই সূত্র হবে, শেষ, আর কিছু কোনো কাহিনী নাই। আবার রোধের ক্ষেত্রে সিরিজে যেই সূত্র হবে, ধারকের ক্ষেত্রে সমান্তরালে সেই সূত্র হবে। তাহলে ধারকের ক্ষেত্রে সমান্তরালে হচ্ছে সেই সূত্র হবে, মানে যোগফল হবে, ব্যাস, রোধের উল্টা। তাহলে এক কথায় আমরা মনে রাখলাম, শেষ, আর কিছু লাগবে না। এগুলো আমরা জানি অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা জানি, পারি। এইবার আসো হচ্ছে একটা খেলা হবে। দেখো এইটা হচ্ছে তোমার যাচাই করো, এটা একটা ছোট ম্যাথ হিসেবে আসতে পারে, এটা একটা শর্ট ম্যাথ হিসেবে আসতে পারে। এসএম মানে কি বলো? শর্ট ম্যাথ, ঠিক আছে, অন্য কিছু না। তাহলে দেখাও যে সমান ধারকত্বের দুইটি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের 4 গুণ। মানে সমান ধারকত্বের দুইটি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন যে তার যে ধারকত্ব, সেটা শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন ধারকত্বের 4 গুণ। আচ্ছা, বলছে সমান ধারকত্বের দুইটা ধারক আছে, তাহলে দুইটা ধারকের ধারকত্ব সমান, তাহলে সেই সমান ধরে নিছি সি। তাহলে একটার ধারকত্ব সি, আরেকটারও সি, কারণ দুইটার ধারকত্ব সমান। তাহলে বলছে এই দুইটা ধারক যখন সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে সমান্তরাল সমবায়ে থাকলে তাদের ধারকত্ব রোধের উল্টা হয়। তাহলে রোধে সমান্তরালে থাকলে উল্টায় দিতে হয়, আর তাহলে ধারকের ক্ষেত্রে সমান্তরালে থাকলে যোগ করতে হবে। তাহলে এদের সমান্তরাল ধারকের যে সমতুল ধারকত্ব, এটা এদের যোগফলের সমান হবে। তার মানে সি প্লাস সি, তার মানে 2C। তাহলে সিপি হবে 2C। আর সিরিজে থাকলে কি হবে? সিরিজ বা শ্রেণীতে থাকলে রোধের উল্টা, তাহলে 1/CS ইজ ইকুয়াল টু হবে 1/C প্লাস 1/C, কারণ দুইটাই সি। এখন করো, তাহলে সি, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2, তাহলে 1/CS ইজ ইকুয়াল টু 2/C। তাহলে শুধু CS কত হবে? উল্টায় দাও, উল্টায় দিলে দেখো CS ইজ ইকুয়াল টু হবে C/2। তাহলে CS হচ্ছে তোমার C/2 আর সিপি হচ্ছে 2C। তাহলে এবার বলছে সিপি হচ্ছে CS এর 4 গুণ, এটাই বুঝাইছে। তাহলে সিপিকে CS দিয়ে ভাগ করো, দেখো পারবা। 2C আর CS মানে হচ্ছে C/2, তাহলে 2C ডিভাইডেড বাই হচ্ছে C/2। এখন দেখো CC কাটা, 2 উপরে উঠে যাবে, 2 দুগুণে 4। তার মানে সমান্তরাল সমবায়ে থাকলে এদের যে তুল্য ধারকত্ব বা সমতুল ধারকত্ব, সেটা শ্রেণী সমবায়ে থাকার সময় এদের তুল্য ধারকত্ব বা সমতুল ধারকত্বের 4 গুণ। তার মানে CP/CS হচ্ছে 4 গুণ। ঠিক আছে, এটাই হচ্ছে বুঝাইছে। তাহলে এরকম ছোট ছোট ম্যাথ আসলে পারবা না, পরীক্ষায় এরকম ছোট ছোট ম্যাথ দিবে যে সমান ধারকত্বের দুইটা ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তাদের সমতুল ধারকত্ব শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের কত গুণ। এটাই হচ্ছে মেডিকেলের এমসিকিউ, কত গুণ বলবে। তাহলে তখন তুমি এই যে CP/CS এটা বের করতে বলবে, বা উল্টাও বের করতে বলতে পারে, উল্টাও দিতে পারে যে পরীক্ষার হলে চালাকি করে এইভাবে বলতে পারে যে সমান ধারকত্বের দুটি ধারকের শ্রেণী সমবায়ে থাকাকালীন ধারকত্ব সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্বের কত গুণ। তাহলে এবার চাইছে শ্রেণী সমবায়ে থাকাকালীন ধারকত্ব সমান্তরালের কত গুণ। তাহলে আগে শ্রেণী বলছে, তাহলে তখন CSটা উপরে হবে, সিপি নিচে হবে, তখন এটা 1/4 হয়ে যাবে, 1/4 হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে চালাকি করতে পারে, বাট যেমনি করুক পারবা না, সিম্পল জিনিস, বুঝছোই তো। অনুপাতের ক্ষেত্রে যদি প্রশ্ন ঘুরায় দেয়, অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাই না? এগুলো তো তোমরা জানো। এবার আসো এখান থেকে এখন একটা শর্টকাট সূত্র বের করি। শর্টকাট, কোনো কঠিন কোনো সূত্র না, শর্টকাট। এই অঙ্কটা কি বুঝছো? এই অঙ্কটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে শর্টকাট হচ্ছে সমান ধারকত্বের যতগুলা ধারক বলবে, এটার এখন শর্টকাট দেখো। এই ধরনের অঙ্ক আমি আরেকবার বলি, এবার একটা বিশাল শর্টকাট মারব। শর্টকাট, মাদার অফ শর্টকাট, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। দেখো আসল জিনিস বুঝাই দিয়েছি, দেখো আসল অঙ্কটা বুঝাইছি, এখন এই ধরনের অঙ্কের একটা চমৎকার শর্টকাট আছে, শর্টকাটটা বুঝাই দিই। দেখো প্রশ্নটা এরকম করবে যে সমান ধারকত্বের এতগুলা ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের কত গুণ। প্রশ্ন এরকমই আসবে। তো এরকম যদি প্রশ্ন আসে, তাহলে সমান ধারকত্বের যতগুলা ধারক বলবে, অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার তত। ধরো সমান ধারকত্বের n সংখ্যক ধারক বলছে, সমান ধারকত্বের যদি n সংখ্যক ধারক বলে, তাহলে সেই ক্ষেত্রে এদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন যে সমতুল ধারকত্ব, এটা শ্রেণীবদ্ধ ধারকের সমতুল ধারকত্বের 2 টু দি পাওয়ার n গুণ হবে। বিশ্বাস না হলে পরের ম্যাথটা দেখি, যে প্রমাণ করো যে সমান ধারকত্বের 4টি ধারকের
তাহলে সমান ধারকত্বের কয়টা ধারক বলছে? 4টি ধারক বলছে। তাহলে ওদের সমান্তরাল ধারকত্বের যে সমতুল সেটা সিএস এর তুলনায় 2⁴ গুণ, কারণ এখানে এন এর মান হচ্ছে 4। তাহলে 2⁴ গুণ মানে হচ্ছে 16 গুণ হবে। দেখো 2⁴ মানে 16, অর্থাৎ 4টা 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 গুণ। তাহলে কি শর্টকাটটা ধরতে পারছো? শর্টকাটটা হচ্ছে সমান ধারকত্বের এন সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের 2n গুণ হবে, যেখানে n এর মান হচ্ছে ধারকের সংখ্যা। তাহলে এখানে ধারকের সংখ্যা ছিল 2টা, তাহলে 2⁴ মানে 2 স্কয়ার মানে 4 গুণ ছিল। আর এখানে ধারকের সংখ্যা হচ্ছে 4টা, তাহলে 2⁴ মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 বার 2 দিয়ে গুণ আছে, তাহলে 16 গুণ। তাহলে এটা 16 গুণ। কিন্তু প্রশ্ন একটু উল্টায় দিছে, প্রশ্ন উল্টায় দিয়ে প্রশ্নে বলছে শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্ব সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের কত গুণ হবে। তাহলে প্রশ্নে বলছে শ্রেণীরটা সমান্তরালের কত গুণ হবে। তাহলে আমি তো সমান্তরালটা শ্রেণীর কত গুণ সেটা শর্টকাট দিয়ে বের করছি। এখন এটারে উল্টায় দাও, এখন এটার উল্টায় দিলেই হয়ে যাবে। তাহলে শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্ব, তাহলে সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের 16কে উল্টায় দিলে 1/16 হবে, তাহলে 1/16 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 1/16 গুণ। এখন যেমনি আসুক পারবা, প্রশ্ন এখন যেমনি ঘুরায় ফেরা দেখ, শর্টকাট তুমি শিখে ফেলছো পারবা। আর শর্টকাট না পারলেও সমস্যা নেই, আসলটা তো তোমারে বুঝাই দিলামই। আমরা কি শুধু শর্টকাট পড়াই? আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করি, ভালো মতো অঙ্কটা করাই, তারও আবার শর্টকাট দিই, মানে ডাবল খাটি তোমাদের জন্য ক্লাসে, এত ডিটেলসে পড়াচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার দেন আবার শর্টকাট, দুইটাই দেখা দিই। ম্যাক্সিমাম জায়গাতে যেটা করে শুধু শর্টকাট দেখায়, আর এগুলো বোঝার দরকার নেই শর্টকাট। আমরা কিন্তু এটা করি না, বুঝাই, কনসেপ্ট ক্লিয়ার করি, দেন আবার শর্টকাট করি, যাতে তুমি যদি পরীক্ষার হলে শর্টকাট ভুলেও যাও, তোমার কনসেপ্ট তো ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, তুমি নর্মাল নিয়মে অঙ্ক করে দিয়ে আসতে পারবা। আর যদি তোমার পরীক্ষার হলে তুমি দেখো যে না আমার কনসেপ্ট ক্লিয়ার আছে বাট আমার সময় কম, তাহলে তখন তুমি আমাদের শিখানো শর্টকাটটা ইউজ করে আরও দ্রুত অঙ্ক করতে পারবা, মানে সব ধরনের কিছুই পারবা। যে পরীক্ষার হলে শর্টকাট ভুলে গেলেও তুমি অ্যান্সার করতে পারবা আমাদের ক্লাস করলে, কারণ তোমাকে সুন্দর করে হচ্ছে আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করছি, ম্যাথ আসলভাবে করাইছি, দেন শর্টকাট দেখাইছি। আবার যদি কনসেপ্ট মনে থাকে পরীক্ষার হলে বাট তোমার হাতে সময় কম, তুমি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবা, সব ধরনের সিচুয়েশনে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা আমাদের ক্লাসগুলো করলে। দেখছো, আর কিছু লাগবে না, এগুলাই পরীক্ষায় আসে। এবার আসা হচ্ছে ধারকের স্থিতিশক্তি, এগুলো সব ইন্টিগ্রেশন করে আসছে, সূত্র প্রমাণগুলা দরকার নাই। ধারকের স্থিতিশক্তি বের করার সূত্র হচ্ছে 1/2 × Q²/C, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ধারকের সঞ্চিত স্থিতিশক্তি মানে একটা ধারকের মধ্যে কি পরিমাণ শক্তি জমা থাকে, সেই সঞ্চিত স্থিতিশক্তি বের করার সূত্র হচ্ছে 1/2 × Q²/C। তাহলে 1/2 × Q²/C এটা হচ্ছে ধারকের সঞ্চিত স্থিতিশক্তি। এবার আসো এখান থেকে আমরা আরও কিছু সূত্র আনতে পারি। তাহলে একটা সূত্র মনে রাখলা যে ধারকের সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে 1/2 × Q²/C। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো Q²/C এটার আমরা কি বলতে পারি? এটার আমরা বলতে পারি, দেখো এই লাইনটারে লিখতে পারি 1/2 × Q × Q/C, রাইট? আর আমরা একটু আগে পড়ছি Q/C এটা মানে হচ্ছে V, ওই যে Q = ভাইস চ্যান্সেলর, Q = ভাইস চ্যান্সেলর, তাহলে V = হচ্ছে Q/C, V = Q/C। তাহলে Q/C এর বদলে আমরা V লিখতে পারি, তাহলে 1/2 × QV হবে, তাহলে 1/2 QV। তাহলে সঞ্চিত শক্তি হচ্ছে 1/2 QVও হতে পারে, W। তাহলে দুইটা সূত্র শিখে ফেললাম। এবার আসো আরেকটা শিখি। আরেকটা হচ্ছে আবার Q = VC, এই মানটা আমরা এখানে বসায় দিই, 1/2 QV এখানে আমরা বসায় দিই, তাহলে 1/2 × Q এর বদলে VC বসাই, তাহলে VC × V, তাহলে VC × V। দেখো V গুণ হয়ে গেলে V², তাহলে 1/2 CV², তাহলে জিনিসটা হবে হচ্ছে 1/2 CV², 1/2 CV² হবে জিনিসটা। W = 1/2 Q²/C বা 1/2 QV বা 1/2 CV², যে কোনো কিছুই হতে পারে। তাহলে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তাহলে দেখো এই যে সঞ্চিত স্থিতিশক্তি 1/2 Q²/C, 1/2 CV² বা 1/2 × QV, তিনটা সূত্র আছে। ঠিক আছে, এগুলাই জাস্ট আসবে পরীক্ষায়, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার আসা হচ্ছে একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে পাতদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে কত গুণ হবে। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি কোনো কারণে দ্বিগুণ করা হয় তাহলে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে, এটা একবারে সহজে করা যায়। সমান্তরাল পাত বলছে না, বলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার সূত্র কি? আচ্ছা,
আগে আমারে বলো যে কোনো ধারকের সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে হাফ সিভি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে যে কোনো ধারকের সঞ্চিত শক্তি বের করার সূত্র হইল হাফ সিভি স্কোয়ার। হাফ সিভি স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে হবে। এবার আসো, এটা সমান্তরাল পাত ধারক বলছে। বলো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র হচ্ছে, ধরো এটা শূন্য মাধ্যম, আমি শূন্য মাধ্যম ধরে নিয়ে করতেছি, তাহলে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, রাইট? তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার সূত্র হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। তাহলে এই সি এর জায়গায় এপসাইলন নট এ বাই ডি বসাও, তাহলে হাফ ইন্টু এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার, ওই যে হাফ সি ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বসাই দিলাম। খালি সি এর মান বসাইলাম, সমান্তরাল পাত ধারক, এই জন্য সি এর বদলে আমরা এপসাইলন নট এ বাই ডি বসাইলাম। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এত। এখন তুমি এখান থেকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ এর সাথে অর্থাৎ সঞ্চিত স্থিতিশক্তির সাথে ওই পাতের যে দূরত্বটা, ওই যে দুইটা পাতের যে মধ্যবর্তী দূরত্ব, সেই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার যদি ডি হয়, তাহলে দেখো সেই ডি এর সাথে ডাব্লিউ এর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে বুঝতেই পারতেছো, দূরত্ব যদি কোনো কারণে দ্বিগুণ হয়, তাহলে এই দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে ব্যস্তানুপাতিক মানে কি 1/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ব্যস্তানুপাতিক মানে কি, একটা দ্বিগুণ হইলে আরেকটা অর্ধেক হবে, একটা তিনগুণ হইলে আরেকটা 3/1 হবে, অথবা একটা যদি অর্ধেক হয় আরেকটা দ্বিগুণ হবে, একটা যদি 4/1 হয় আরেকটা 4 গুণ হবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ডি যদি কোনো কারণে দ্বিগুণ হয় তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, 1/2, তার মানে অর্ধেক হবে। অঙ্ক করারও আর দরকার নাই। তাহলে অর্থাৎ ধারকের সঞ্চিত শক্তি আগের তুলনায় হচ্ছে অর্ধেক হবে, এটাই প্রশ্নে জানতে চাইছে। তাহলে দেখছো এই ধরনের ম্যাথ আসলে কত সহজ। সূত্র লিখবা হাফ সিভি স্কোয়ার, সি এর মান বসাইবা, বসায় তুমি নিজেই দেখতেছো ডাব্লিউ এর সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রশ্নে বলছে দূরত্ব দ্বিগুণ হয়েছে, তাহলে ডি যদি দ্বিগুণ হয় তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে 1/2, তার মানে হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, শেষ। তাহলে এখন আমারে বলো একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি এবং ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। তাহলে বলছে ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? তাহলে আগে ছিল 1, মানে আগে ছিল বিভব পার্থক্য হচ্ছে ভি, সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। আচ্ছা, সঞ্চিত শক্তি যদি ইউ হয় তাহলে এটা বের করার সূত্র হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো যে সঞ্চিত শক্তির সাথে বিভব পার্থক্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ইউ সমানুপাতিক ভি স্কোয়ার। আমরা এটা বলতে পারি যদি বাকিগুলো সেম থাকে। তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারি যে ইউ সমানুপাতিক ভি স্কোয়ার, অর্থাৎ সঞ্চিত শক্তির সাথে বিভব পার্থক্যের সম্পর্ক হচ্ছে তার বর্গমূলের সমানুপাতিক। সঞ্চিত শক্তির সাথে বিভব পার্থক্যের কি ধরনের সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক, বর্গমূল বলতেছি, বর্গের সমানুপাতিক সম্পর্ক। দেখো সঞ্চিত শক্তির সাথে ধারকের বিভব পার্থক্যের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, ভি স্কোয়ার। তাহলে বর্গের সমানুপাতিক, রাইট? তাহলে এবার দেখো আগে বিভব পার্থক্য ছিল ভি, আগে ছিল ভি, আর এখন বিভব পার্থক্য হয়েছে 3v। তাহলে আগে ছিল ভি, এখন হয়েছে 3v। তাহলে বিভব পার্থক্য কয় গুণ হয়েছে? কয় গুণ হয়েছে বলো তো? 9 গুণ হয়েছে। আগে ছিল ভি, 3 গুণ হয়েছে। আগে ছিল ভি আর এখন হয়েছে 3v। তাহলে বিভব পার্থক্য 3 গুণ হয়েছে। তাহলে বিভব পার্থক্য 3 গুণ হলে ভি এর মান 3 বসাও, তাহলে 3 স্কোয়ার মানে 9, তার মানে স্থিতিশক্তি 9 গুণ হবে, তার মানে 9u হবে। দ্যাটস ইট। বুঝছো? আরেকবার বলি, ইউ ইজ ইকাল টু হাফ সিভি স্কোয়ার, সঞ্চিত শক্তি ইজ ইকাল টু হাফ সিভি স্কোয়ার, আমরা এইমাত্র দেখাইছি। এখন ধরো এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট থাকলে ইউ সমানুপাতিক ভি স্কোয়ার, তার মানে সঞ্চিত শক্তি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। তাহলে বিভব পার্থক্য প্রথমে ছিল ভি, তারপরে করছে 3v, তাহলে ভি থেকে 3v হয়েছে, তার মানে বিভব পার্থক্য 3 গুণ হয়েছে। এটা যদি 3 গুণ হয় 3 বসাও, 3 স্কোয়ার মানে তার মানে এটা 9 গুণ হবে, অর্থাৎ ইউ হবে আগের 9 গুণ, তার মানে 9u। ব্যাস, এটাই জানতে চেয়েছে। তাহলে দেখছো কত ইজি। এগুলাই শর্টকাট করে করা যায়, বাকিগুলো আসবেও না এবং অনেক বড় বড় হিসাব ক্যালকুলেটর ছাড়া করতেও পারবে না, বাকিগুলো লাগবেও না তোমাদের। এখন আসো ধারকের ব্যবহার, এই ব্যবহারটা একটু আসতে পারে। এই ব্যবহারের মধ্যে স্থিরমান ধারক বা অব্র ধারকের হচ্ছে ব্যবহার। দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, এমটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাহলে এগুলো সবই কোথায় আসছিল? মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে তোমার আসছিল। ঠিক আছে? ওকে, তাহলে বুঝতেই পারতেছো। তাহলে স্থিরমান ধারক বা হচ্ছে অব্র ধারক,
তাহলে অভ্র ধারক বা হচ্ছে তোমার স্থিরমান ধারকের হচ্ছে তোমার সম্পর্কটা হচ্ছে আমরা এখন একটু দেখি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে বা যে জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব, তাহলে এটার ব্যবহার এখান থেকে ভিতরে কিচ্ছু বলা লাগবে না, বিশ্বাস করো, জাস্ট এগুলোর ব্যবহার। তাহলে স্থিরমান ধারক বা হচ্ছে অভ্র ধারক জিনিসটা কি, মানে এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহার করা হয়। এটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল যে বেতার গ্রাহক যন্ত্রে কোন ধরনের ধারক ব্যবহার করা হয়। তার মানে এখানে ধারকের যে প্রকারভেদ আছে এটা তোমার ডিটেলস কোনো কিচ্ছু পড়া লাগবে না, এটার বর্ণনা টর্ণনা কিচ্ছু পড়া লাগবে না, খালি মনে রাখতে হবে স্থিরমান ধারক বা অভ্র ধারক হচ্ছে বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহার করা হয়। এটাই মেডিকেল আসছিল। তাহলে বেতার গ্রাহক যন্ত্রে কোন ধরনের ধারক ব্যবহার করা হয়? স্থিরমান ধারক বা অভ্র ধারক ইউজ করা হয়। অভ্র বলতে এখানে টিন বুঝাচ্ছে, টিন, অর্থাৎ এই ধারকগুলোতে অনেকগুলো টিনের পাত থাকে। তাহলে বুঝছো, অভ্র মানে টিন, তার মানে এই সমস্ত ধারকগুলোতে অনেক টিনের পাত থাকে, স্থিরমান ধারক বা অভ্র ধারক। আচ্ছা এবার আসো, এই যে কাগজের ধারক ছিল বা পরিবর্তনীয় ধারক, এই পরিবর্তনীয় ধারকগুলার হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন করলে ধারকত্ব পরিবর্তন হয়, এই জন্য এগুলোর পরিবর্তনীয় ধারক বলে। একবার করে দেখবা, ইম্পর্টেন্ট লাইন পড়বে, এখান থেকে আর কিচ্ছু পড়া দরকার নেই, কারণ এগুলো জীবনও বর্ণনা আসবে না। এবার আসো কাগজ ধারক। কাগজ ধারক হচ্ছে, দেখো কোথায় ব্যবহৃত হয়, প্রত্যেকটার হচ্ছে ব্যবহার পড়বা কোনটা কোথায় ব্যবহৃত হয়। তাহলে ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট বা ট্যাঙ্ক সার্কিটের কম্পাঙ্ক নির্ধারণে হচ্ছে ব্যবহৃত হয়। তাহলে ইলেকট্রনিক বর্তনীতে হচ্ছে টিউন সার্কিট বা কম্পাঙ্ক সার্কিট তৈরিতে হচ্ছে তোমার কাগজ ধারক ব্যবহার করা হয়, আর কিছু লাগবে না। আর কাগজ ধারক খুব সহজেই তৈরি করা যায় এবং এটা কম মূল্যে পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো তড়িৎ বিশ্লেষক ধারক। বুঝতেই পারতেছো, তড়িৎ বিশ্লেষক ধারক এটাও বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহার করা হয় এবং এখানে অ্যানোড এবং ক্যাথোড থাকে। বুঝতেই পারতেছো, তড়িৎ বিশ্লেষণ কেমিস্ট্রিতে পড়ছো, তড়িৎ রসায়নে পড়ছো, যে তড়িৎ বিশ্লেষণ মানেই সেখানে অ্যানোড এবং ক্যাথোড থাকবে। তাহলে এই ধরনের ধারকে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড থাকে এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হয়, এই জন্য এটাকে তড়িৎ বিশ্লেষক ধারক বলে। এটা কোথায় ব্যবহার করা হয়? বেতার গ্রাহক যন্ত্রে খুব বেশি ব্যবহার করা হয়, আর কিছু লাগবে না। আর এখানে অ্যামোনিয়াম বোরেটের হচ্ছে একটা দ্রবণ থাকে। তড়িৎ বিশ্লেষক ধারকে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম বোরেটের হচ্ছে একটা দ্রবণ থাকে, সেই দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে। এই যে দেখো এখন এই জিনিসটাই। তাহলে ধারকের কোথায় কোথায় ব্যবহার দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। তাহলে অলরেডি বুঝতে পারতেছো বেতার গ্রাহক যন্ত্রে, বেতার গ্রাহক যন্ত্রে এবং টেলিফোন এবং টেলিগ্রাফে হচ্ছে টিউনিংয়ের কাজে হচ্ছে ধারক ব্যবহৃত হয়। তাহলে বেতার গ্রাহক যন্ত্র এবং এই সমস্ত কাজে হচ্ছে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরাবার জন্য ধারক ব্যবহৃত হয়। ওই যে ক্যাপাসিটর, দেখবা বৈদ্যুতিক পাখার মধ্যে যদি ক্যাপাসিটর লাগানো হয় এরপরে দেখবা খুব জোরে ঘুরে পাখা। তাহলে বৈদ্যুতিক পাখাকে যে জোরে ঘোরাবার জন্য ক্যাপাসিটর বা ধারক ব্যবহার করা হয়। তারপরে বিবর্ধক যন্ত্র সংযুক্তকরণের ধারক ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বর্তনীতে চার্জিং ও ডিসচার্জিংয়ের কাজে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিংয়ে ব্যবহৃত হয়। ফিল্টার সার্কিটে ধারক ব্যবহৃত হয়। চার্জ সঞ্চিত করতে ওই যে ধারক ব্যবহৃত হয়। বুঝতেই পারতেছো, তাহলে কি কঠিন? তাহলে কিন্তু জিনিসটা ইজি, যে টেলিফোন টেলিগ্রাফ এবং বেতার গ্রাহক যন্ত্রে টিউনিংয়ের কাজে ধারক ব্যবহৃত হয়। বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরাবার জন্য ধারক ব্যবহৃত হয়। চার্জিং এবং ডিসচার্জিংয়ের কাজে ধারক ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিংয়ের হিসেবেও ধারক ব্যবহৃত হয়। দেখবে একবার করে জাস্ট দেখে যাবা, আর কিছু করার দরকার নাই। ঠিক আছে, আর মনে রাখার টেকনিকটাকে আমি একটু বলে দিই। দেখো বেতার গ্রাহক যন্ত্র আমরা বারবার পড়তেছি, সাথে টেলিফোন টেলিগ্রাফ, মানে যত ধরনের যন্ত্র আছে যেটা দিয়ে দূরের কথা শোনা যায় সবগুলোতে ধারক ইউজ করা হয়। তাহলে টেলিফোন টেলিগ্রাফ বেতার গ্রাহক যন্ত্রের মাধ্যমে দূরের কথা তুমি কিন্তু বাসায় বসে শুনতে পারতেছো, তাহলে এগুলো ধারক ইউজ করা হয়। ক্যাপাসিটর যে বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরাবার জন্য ব্যবহৃত হয়, এটা তুমি এমনিতেই জানো, এটা কারো জানার দরকার নাই, এমনিতেই তুমি জানো। বৈদ্যুতিক বর্তনের ডিসি ব্লকিংয়ে হচ্ছে ধারক ব্যবহৃত হয়, এটা তুমি জানো। তারপরে দেখো চার্জিং ডিসচার্জিং, ধারকের কাজ কি? চার্জ জমা করে রাখে, এই জন্য চার্জিং ডিসচার্জিংয়ে ব্যবহৃত হয়। আর যেখানে চার্জ জমা করে রাখতে হয় সেখানেও ধারক ব্যবহৃত হয়। ইজি হয়ে গেল। এবার আসো গাউসের সূত্র। ঠিক আছে, তাহলে গাউসের হচ্ছে একটা সূত্র আছে যে তড়িৎ ক্ষেত্র অবস্থিত, তড়িৎ ক্ষেত্র অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে হচ্ছে তোমার তড়িৎ ফ্লাক্স বলা। আচ্ছা তড়িৎ গাউসের সূত্র পড়ার আগে আমাদেরকে তড়িৎ ফ্লাক্স জানতে হবে। তড়িৎ ফ্লাক্স তো অলরেডি আমরা জানি। তড়িৎ ফ্লাক্স কি? যে তড়িৎ ক্ষেত্র অবস্থিত কোনো একটা তলের ভিতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেই তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এটা আগের ক্লাসেও তো পড়াইছি, তাই না? যে ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে লম্বভাবে, তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি একটা তল রাখি, তাহলে সেই তলের ভিতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেই তড়িৎ বলরেখার সংখ্যা,
সেই তড়িৎ বলরেখার সংখ্যাকে হচ্ছে তোমার তড়িৎ ফ্লাক্স বলে। সেই তড়িৎ বলরেখার সংখ্যাকে কি বলে? তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই হচ্ছে একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ তুমি নিজেই বুঝতেছো যে তলের ভিতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেই সংখ্যাটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে সংখ্যা হচ্ছে সবসময় স্কেলার রাশি, এই জন্য তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। এই তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার অথবা টেসলা মিটার স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা হচ্ছে পড়াবো। হ্যাঁ, তাহলে এর একক হচ্ছে ওয়েবার। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার অথবা কি টেসলা মিটার স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো, আর কিছু পড়ার দরকার নেই। ওয়েবার বা টেসলা মিটার স্কোয়ার এককটা মনে রাখলেই হবে, তড়িৎ ফ্লাক্সের একক। এটা আমরা সবচেয়ে ডিটেলস পড়াবো কোথায় জানো? তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব চ্যাপ্টারে। আমরা কিছু জিনিস ডিসিশন নিয়েছি, হ্যাঁ, যে আমরা তো মনে করো যে প্রত্যেক দিন আমরা হচ্ছে তোমার দুইটা করে, একটা দুইটা করে অলমোস্ট এখন সব দিনই ক্লাস থাকতেছে। সো দেখা যাবে কি যে এর থেকে বেশি এর থেকে বেশি যে ক্লাস, এর থেকে বেশি ক্লাসগুলো না, মানে তুমি চাইলেও আসলে মনে করো যে এর থেকে বেশি ক্লাসগুলো হচ্ছে তুমি করতে পারবা না। 1 মিনিট, বুঝছো? তাহলে এই যে এর থেকে বেশি ক্লাসগুলা তুমি চাইলেও হচ্ছে যে আসলে লাইভ করা তো একটু টাফ, একদিনে 2টার বেশি লাইভ ক্লাস করা আসলে অ্যাডমিশনের জন্য টাফ। এই জন্য আমরা কিছু ক্লাস তোমাদেরকে হচ্ছে আপাতত রেকর্ড দেই, যাতে তোমরা হচ্ছে ওই ক্লাসগুলো তোমরা তোমাদের সুবিধা মতো সময় হচ্ছে রেকর্ড দেখে নিতে পারো। তাহলে এরকম হচ্ছে আমরা ফিজিক্সের কিছু ক্লাস হচ্ছে রেকর্ড দিব, যেটা খুব রিসেন্টলি রেকর্ড করা। টেনশন করার কারণ নাই যে 10 বছর আগের ক্লাস, এরকম না, খুব রিসেন্টলি রেকর্ড করা, কয়েকদিন আগে। তো এরকম একটা ক্লাস হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব। এরকম 2-1টা ক্লাস হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে রেকর্ড দিয়ে দিব, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের নেওয়া হচ্ছে ক্লাস, তোমাদের এইচএসসি সময়ের নেওয়া ক্লাস, অর্থাৎ তোমরা 1 মাস আগে এইচএসসি দিছো না, ওই সময়ের ক্লাস। তো দেখতে থাকো যাতে একটু আরও ফাস্ট আমরা যেতে পারি, কারণ আমরা ডেইলি 2টা লাইভের পরে আমার মনে হয় না এখানে কেউ বলবা যে ভাই আরও লাইভ করেন, 3টা করে লাইভ করেন। 3টা করে লাইভ একদিনে কেউই তোমরা নিজেরাই রাজি হবা না। সো কিছু জিনিস আমরা রেকর্ড করে তোমাদেরকে হচ্ছে দিয়ে দিতে যাচ্ছি, যাতে ওই ক্লাসটা তোমাদের সুবিধা মতো যখন মন চাইলো তুমি তখন একটু দেখে নিলা। দ্যাটস ইট, ঠিক আছে? ওকে, তো এইটা পড়াইতে যে আমার মনে পড়লো যেটা এই ওয়েবার বা টেসলা মিটার স্কোয়ার, এই জিনিসটা আমরা হচ্ছে চৌম্বকে পড়বো। সেই চৌম্বকের 2টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? টেনশন করার কারণ নাই। ওকে, তাইলে এই গাউসের সূত্র থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই, খালি এই ফ্লাক্সের জিনিসটা একটু পড়তে হবে। আর ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, নিজেই বুঝতেছো। আর ফ্লাক্সের একক কি, এইটুকু জানলেই হবে। এখন আসো, গাউসের যদি সূত্র বলা হয়, তাহলে গাউসের সূত্র হচ্ছে, তোমার তো বুঝতেইছই, গাউসের সূত্র কিছু না, যে সূত্রটা একটু খালি দেখতে পারো, যে কোনো তড়িৎ ক্ষেত্র অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের হচ্ছে 1/ε0 গুণের সমান হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো, আচ্ছা, গাউসীয় তল কাকে বলে? গাউসীয় তল হচ্ছে একটা চার্জের চারপাশে কল্পিত বদ্ধ তলকে গাউসীয় তল বলে। ধরো আমি একটা জিনিস বুঝাই, এটা আসলে ত্রিমাত্রিক। এই গাউসীয় তল, এই গাউসের সূত্র, এগুলো সব ত্রিমাত্রিক বস্তুর জন্য, এটা কখনো দ্বিমাত্রিক বস্তুর জন্য না। এগুলো সবই 3D বস্তুর জন্য প্রযোজ্য। ধরো এই জায়গাটায় একটা চার্জ আছে, মনে করো আমার এই আঙ্গুলের মাথায় একটা চার্জ আছে, তাহলে এরকম একটা চার্জ যুক্ত বস্তুর চারপাশে ত্রিমাত্রিকভাবে 3 ডাইমেনশনালি যদি আমি একটা কল্পিত তল কল্পনা করি, এটাকেই বলা হয় গাউসীয় তল। তাহলে কি বুঝছো গাউসীয় তল কি? যেরকম একটা চার্জ আছে একটা আঙ্গুলের মাথায়, মনে করো একটা বিন্দু চার্জ আছে, তাহলে এর চারপাশে ত্রিমাত্রিকভাবে যদি আমি একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে এর চারপাশে ত্রিমাত্রিকভাবে যদি আমি একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে সেই বদ্ধ তলকেই তোমার বলা হবে গাউসীয় তল। তাহলে একটা চার্জের চারপাশে ত্রিমাত্রিকভাবে একটা বদ্ধ তল কল্পনা করলেই সেটাকে বলা হয় গাউসীয় তল। ঠিক আছে, পারা উচিত। গাউসীয় তল কি বুঝতে পারছি? এবার আসো গাউসের সূত্র। গাউসীয় তল, তাহলে একটা চার্জের চারপাশে এই যে ত্রিমাত্রিকভাবে আমি একটা বদ্ধ তল কল্পনা করলাম, এটা হচ্ছে গাউসীয় তল। তাহলে সেই গাউসীয় তলের মধ্যে যতটুকু চার্জ আছে, সেই চার্জের 1/ε0 গুণের সমান হবে ওই গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। অর্থাৎ ধরো এটা একটা বিন্দু চার্জ, এর চারপাশে ত্রিমাত্রিকভাবে আমি একটা তল কল্পনা করছি। যদিও ত্রিমাত্রিক কোনো জিনিস বোর্ডে আঁকা পসিবল না, কারণ বোর্ড হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এটা ত্রিমাত্রিক কিছু না। জাস্ট অনুধাবন করো যে এটা একটা বিন্দু চার্জ, তার চারপাশের ত্রিমাত্রিক এই কল্পিত বদ্ধ তলটা হচ্ছে গাউসীয় তল। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, তাহলে ধরো সেই গাউসীয় তল কর্তৃক আবদ্ধ মোট চার্জের পরিমাণ হচ্ছে কিউ যদি হয়, মনে করে গাউসীয় তলের ভিতরে টোটাল চার্জ আছে কিউ পরিমাণ। আর ধরো এই গাউসীয় তলের মনে করো তড়িৎ ফ্লাক্স, গাউসীয় তলের মনে করো তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে সূত্রটা বলতেছে এই গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্স হবে সেই গাউসীয় তলের মধ্যে মোট যে চার্জ,
সেই মোট চার্জের 1/ε0 গুণের সমান, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু 1/ε0, অর্থাৎ এই গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্স হবে সেই গাউসীয় তলের মধ্যে আবদ্ধ মোট চার্জ ইন্টু 1/ε0, অর্থাৎ মোট চার্জের 1/ε0 গুণ এই জিনিসটাই হবে সেটার তড়িৎ ফ্লাক্স বা ফাই। তার মানে ফাই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1/ε0। তারপর এখান থেকে বুঝতেই পারতেছো যে এপসাইলন নটটাকে আড়াআড়ি গুণ করে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সূত্র হবে এপসাইলন নট ইন্টু ফাই, এটা ইজ ইকুয়াল টু হবে কিউ। তাহলে এপসাইলন নট ইন্টু ফাই এটা ইজ ইকুয়াল টু হবে কিউ, আর কিছু লাগবে না। তাহলে বুঝছো যে কোনো একটা গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স কেন বলতেছি, তড়িৎ ফ্লাক্স। তাহলে কোনো একটা গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু হবে সেই গাউসীয় তল কর্তৃক আবদ্ধ চার্জের 1/ε0 গুণের সমান, অর্থাৎ চার্জ ইন্টু 1/ε0 এটা ইজ ইকুয়াল টু হবে ফাই। বা এটাকে আড়াআড়ি করে ফেলো, তাহলে ε0 ইন্টু ফাই ইজ ইকুয়াল টু কিউ হবে। এটা হচ্ছে গাউসের সূত্র, আর কিছু লাগবে না। আর গাউসের সূত্র হচ্ছে ত্রিমাত্রিক একটা জিনিস, তুমি নিজেই বুঝতেছো এটা ত্রিমাত্রিক একটা জিনিস। তাহলে এখানে ত্রিমাত্রিক ইন্টিগ্রেশন করে আমাদের এই সূত্রের প্রমাণ করতে হবে। তো ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ম্যাথমেটিক্সেও কখনো ত্রিমাত্রিক ইন্টিগ্রেশন পড়ি না, আমরা ম্যাথমেটিক্সে যত ইন্টিগ্রেশন পড়ছি এগুলো দ্বিমাত্রিক ইন্টিগ্রেশন। সো এটা আসলে হায়ার লেভেলের জিনিস। যাই হোক, তাহলে গাউস হচ্ছে, গাউসের আবার একটা আছে, চৌম্বক ক্ষেত্রের এককটাকেও গাউস বলা হয়, এটা একটু মনে রাখতে হবে। এটা আমরা চৌম্বক চ্যাপ্টার আরও ডিটেলসে পড়াবো। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে তোমার গাউস। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের এসআই একক কি একটু বলে দেই। চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা। এই 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা, সেই 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। তাহলে গাউসের সাথে টেসলার সম্পর্ক হচ্ছে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। যাই হোক, এই গাউসও হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একটা একক। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে গাউস, তবে এটা এসআই একক না, এসআই একক হচ্ছে টেসলা। আবার 1 টেসলা ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা ইন্টারেস্টিং জিনিস, 1 টেসলা ইজ ইকুয়াল টু আবার 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এগুলো আমরা সব পড়বো হচ্ছে চৌম্বকের দুইটা চ্যাপ্টার আছে, এই 4 নম্বর চ্যাপ্টার আর 5 নম্বর চ্যাপ্টার, সেখানে আমরা এগুলো পড়বো। টেসলা কি, ওয়েবার পার মিটার স্কোয়ার কি, সেখানে এগুলো ডিটেলস পড়বো। আর এই চ্যাপ্টার দুইটা আপাতত আমরা হচ্ছে সেকেন্ড টাইমারদের 1 মাস আগে নেওয়া যে ক্লাসটা সেটা আমরা তোমাদেরকে রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে। আর ক্লাস তো হবেই লাইভে, বাকি ক্লাসগুলো তো চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে কি বুঝছো? তাহলে পারবা এই জিনিসগুলো। তাহলে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে তোমার এসআই একক। যাই হোক, তাহলে 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আবার এটা মানে হচ্ছে 10⁴ গাউস। আচ্ছা বলো তো 10⁴ গাউস মানে কত বলতে পারবা? এটা হচ্ছে 10⁴ মানে কি শিখাইছিলাম না, যে পাওয়ার যত থাকবে একের পরে ততগুলা শূন্য হবে। তাহলে 10⁴ মানে হচ্ছে একের ডান পাশে 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য, তাহলে 10,000 আর কি, ঠিক আছে। তাহলে এগুলো আর দরকার নেই, যে গাউসের সূত্র এগুলোর দরকার নাই। এটা হচ্ছে চার্জ এবং ফ্লাক্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এগুলো কিছুই দরকার নাই, কারণ এগুলো 3 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, এগুলো কোনোদিনই আসবে না, ঠিক আছে। আচ্ছা, কুলম্বের সূত্র গাউসের সূত্র থেকে প্রমাণ করা যায়, ঠিক আছে। গাউসের সূত্র থেকে তুমি আলটিমেটলি কুলম্বের সূত্র প্রমাণ করতে পারো। তাহলে কুলম্বের সূত্র গাউসের সূত্র হতে প্রমাণ করা যায়, প্রতিপাদন করা যায়, বাট এগুলো 3 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন করে প্রমাণ করতে হবে। এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে নাই, ম্যাথেই নাই এগুলো। আর এখানে তুমি কি পড়বা? মেডিকেল অ্যাডমিশনের জন্য কি দরকার আছে? দরকার নেই। এখন আসো এখান থেকে কিছু জিনিস, যে কোনো একটা চার্জিত গোলকের দরুন, কোনো একটা চার্জিত গোলক, চার্জযুক্ত একটা গোলকের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করার সূত্র কি? তাহলে কোনো একটা চার্জিত গোলক, তাহলে চার্জিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করার সূত্র হচ্ছে, আমরা একটা পড়াইছিলাম মনে হয় আগের দিন, যে মনে আছে? এগুলো পড়াইছিলাম, এগুলো কোনোটাই লাগবে না, এগুলো কোনোটাই লাগবে না, এগুলো সূত্র লাগবে না, এগুলো লাগবে না আসলে, বুঝছো? এগুলো কিছুই লাগবে না। এখান থেকে কিছু জিনিস আছে এগুলো লাগবে না, জীবনও আসে না, সূত্র লাগবে না। খালি একটা জিনিস তোমাদেরকে আবার একটু মনে করায় দেয়, এটা গত ক্লাসেও পড়াইছিলাম, যে মনে আছে কোনো একটা গোলক, কোনো একটা গোলকের ভিতরের কোনো বিন্দুর প্রাবল্যের মান হচ্ছে 0। তাহলে একটা গোলকের অভ্যন্তরে, একটা গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর প্রাবল্যের মান হচ্ছে 0, মনে আছে? আর কোনো একটা গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর যে বিভব, সেই বিভবটা তার পৃষ্ঠের বিভবের সমান, মনে আছে? যে ধরো গোলকের অভ্যন্তরে এই বিন্দুটা হচ্ছে এ, তাহলে এই বিন্দুতে তার বিভব যদি VA হয়, আর ধরো এই গোলকের পৃষ্ঠের উপরে অবস্থিত আরেকটা বিন্দু হচ্ছে বি, এই বি বিন্দুর বিভব যদি VB হয়, তাহলে আমরা আগের দিন পড়াইছিলাম VA ইজ ইকুয়াল টু VB। তার মানে কোনো একটা চার্জযুক্ত গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের বিভবের সমান, অর্থাৎ VA ইজ ইকুয়াল টু VB হবে।
এটা হচ্ছে কাহিনী। আর কোনো একটা গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর প্রাবল্যের মান হচ্ছে 0, অর্থাৎ এর মান হচ্ছে 0, এইটুকু জানলেই হবে। আর এখানে আর কোনো সূত্র নাই, এখানে দাগানো লাইনগুলো বলতে জাস্ট একবার করে দেখতে পারো যে দুইটা চার্জিত সমান্তরাল পাতের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা বের করার সূত্র হচ্ছে E = σ/ε0, E = σ/ε0, যেটা আমরা আগেও পড়াইছি, তাই না? এটা হচ্ছে সূত্র, একটু দেখতে পারো। এবার আসো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, এটাই হচ্ছে লাস্ট টপিক। কুলম্বের সূত্র অলরেডি পড়ায় ফেলছি। কুলম্বের সূত্র কেবলমাত্র এই যে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, মানে চার্জগুলো যদি একটা বিন্দু সমান হয়, বিন্দু চার্জের জন্যই কুলম্বের সূত্র প্রযোজ্য। অনিয়মিত আকৃতির চার্জযুক্ত বস্তুর ক্ষেত্রে এই ধরনের সূত্র কাজ করে না। তারপরে চার্জযুক্ত বস্তু যাদের আকৃতি এদের মধ্যকার দূরত্বের চেয়ে অনেক ছোট, ওদের ক্ষেত্রে একমাত্র কুলম্বের সূত্র কাজ করে। পড়াইছে এগুলো আগের ক্লাসে। যদি কোনো কারণে চার্জযুক্ত বস্তু বড় হয় তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তারপরে কুলম্বের সূত্র স্থির চার্জ এর জন্য প্রযোজ্য। গতিশীল চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র ঠিকমতো কাজ করবে না। তার মানে কুলম্বের সূত্র কাজ করবে যদি দুইটা চার্জ স্থির অবস্থায় থাকে, ওদের জন্য প্রযোজ্য। তার মানে দুইটা চার্জকে বিন্দু চার্জ হইতে হবে, দুইটা চার্জের আকার ছোট হইতে হবে, এবং চার্জ দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বের তুলনায় হচ্ছে এদের আকারটা অনেক ছোট হইতে হবে, তাহলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। আবার এটাকে স্থির হইতে হবে, গতিশীল হওয়া যাবে না, ঠিক আছে? তার মানে চার্জিত কণাসমূহের বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, মানে এত স্পিড, বুঝতেই পারতেছো, আলোর বেগের যদি কাছাকাছি হয় তাহলে কখনোই কুলম্বের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবা না। তারপরে দেখো সদৃশ চার্জ, গোলাকার চার্জ বিন্যাসের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা হচ্ছে দুরূহ। তার মানে চার্জ দুইটাকে স্থির থাকতে হবে, সেই চার্জ দুইটা যদি স্থির না থাকে তাহলে কুলম্বের সূত্র ঠিকমতো কাজ করবে না। আবার চার্জ দুইটা যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে তাহলেও কুলম্বের সূত্র হচ্ছে কাজ করবে না। আবার অনেকগুলা যদি চার্জ থাকে, অনেকগুলা চার্জ থাকে, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, অনেকগুলা চার্জ যদি এরকম গোলাকারভাবে সাজানো থাকে, গোলকের মতো যদি সাজানো থাকে, তাহলেও কুলম্বের সূত্র ঠিকমতো কাজ করে না। কারণ কুলম্বের সূত্র কাজ করে যদি দুইটা চার্জ থাকে, অথবা দুইয়ের বেশি চার্জ থাকলেও কাজ করে। দুইয়ের বেশি চার্জ থাকলেও সে কাজ করবে, কিন্তু সেগুলো উল্টাপাল্টাভাবে থাকলে কাজ করবে। কিন্তু যদি চার্জগুলো এরকম হয় যে গোলকের মতো সাজানো আছে, এরকম সুন্দর করে সাজানো আছে, এই ক্ষেত্রে কুলম্বের সূত্রটা ঠিকমতো কাজ করে না, ঝামেলা আছে, এগুলোর ক্যালকুলেশন অনেক জটিলতা তৈরি হয়। এই জন্য সদৃশ চার্জ, যেমন গোলাকার চার্জের বিন্যাসের ক্ষেত্রে, মানে গোলকের মতো যদি বিন্যাসের মতো সাজানো থাকে, সেই ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা অনেক দুরূহ, মানে কঠিন। ব্যাস, শেষ। আর এগুলো হচ্ছে এখন সবগুলা সূত্র এক নজরে। এই সূত্রগুলো কিন্তু তোমরা দেখবা, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা দুইটা সূত্র আসার চান্স বেশি। সো এতক্ষণ আমরা যত সূত্র পড়াইছি, ইসাক স্যারের বইয়ের কিন্তু শেষের দিকে সবগুলা সূত্রকে একসাথে করছে। সো তোমরা এগুলো একটু চোখ বুলাও, বিশেষ করে এগুলা শেষ মুহূর্তে রিভিশনে সবচেয়ে বেশি কাজে লাগে। মেডিকেল ভর্তি পরীক্ষার মনে করার সময় আছে মাত্র 5 থেকে 6 দিন। ওই মোমেন্টে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র যদি একবার করে দেখতে চাও, তোমাকে এই জিনিসটা অনেক কাজ করবে। প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে এই সূত্রগুলো একবার দেখলে তোমার অনেক কিছু মনে পড়ে যাবে, যে আচ্ছা আচ্ছা এই সূত্রগুলো একটু একবার করে দেখে যাও, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষার আগের কয়েকদিনে এই সূত্রগুলো এরকম একবার করে দেখে যাও, কারণ সূত্রগুলো একবার দেখে গেলেও, ভালো মতো দেখে গেলেও দেখবা যে ফিজিক্সে অনেক কিছু পেরে যাবা। আর ফিজিক্স কিন্তু সহজ, দেখো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা বুঝায় পড়াইছি, ফিজিক্স কিন্তু ইজি, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাক। আমরা বলছিলাম যে ঘন্টা খানেকের মধ্যে শেষ করে দেবো, যে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগে নাই কিন্তু, আসলে এই 1 ঘন্টা 40 মিনিট মনে হয় লাগছে। তো ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে পড়ে ফেলো ইনশাল্লাহ, তাহলে তোমরা হচ্ছে অনেক কিছু শিখতে পারবা, বুঝতে পারবা। তাহলে ইনশাল্লাহ তাহলে পরের ক্লাসে তাহলে আমরা নতুন টপিক দিয়ে শুরু করবো। আর কালকে কিন্তু তোমাদের হচ্ছে 2টা জিনিসের উপরে পরীক্ষা আছে, এই পুরা চ্যাপ্টারের উপরও পরীক্ষা হবে, আবার আগামীকাল কিন্তু তোমাদের হচ্ছে ইংলিশেরও কিন্তু ট্রান্সলেশন এবং প্রভাবের উপরে পরীক্ষা থাকবে, যেটা আমি একটু পরে হচ্ছে তোমাদেরকে ওই নোটগুলো দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস, আমাদের হচ্ছে কি বলে, এক্সামের যে লিঙ্কগুলো, তোমরা অনেকেই বলতেছো যে এক্সামের লিঙ্কগুলো খুঁজে পাচ্ছ না। ইদানিং হচ্ছে ফেসবুক খুবই উল্টাপাল্টা কাজ করতেছে। আমাদের এক্সাম 2টা অ্যাপে নিতাম, এর মধ্যে একটা অ্যাপ ছিল কুইজরি। ওই কুইজরি অ্যাপ নাকি সাইবার প্রবলেম আছে, সাইবার সিকিউরিটি প্রবলেমের জন্য ফেসবুক ওটাকে ডাউন করে দিছে। মানে আগামাথার কোনো ঠিক নাই। আমি একটা প্রশ্ন বানাইছি নিজেরা, সেটাই নাকি ওরা নিরাপত্তা সমস্যা পাইছে, এটা দিয়ে নাকি আমরা তোমাদের পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, এটা ফেসবুকের ভাষ্যমতে গতকাল মেসেজ আসছিল। এই জন্য ওরা সব ওই অ্যাপ ইউজ করে আমরা যত এক্সাম নিয়েছি সব চলে গেছে। বাট টেনশন করার কারণ নাই, ওই অ্যাপ দিয়ে আমরা মাত্র 4 থেকে 5টা এক্সাম নিয়েছিলাম। তোমাদের যেই পর্যন্ত একবারে ফার্স্ট থেকে যদি চিন্তা করি, তোমাদের এক্সাম যতগুলা ক্লাস হয়েছে ততগুলা কিন্তু এক্সাম হয়েছে। ক্লাস হয়েছে এই পর্যন্ত প্রায় 65র মতো মনে হয় সব মিলে।
একবারে যদি আমি প্রয়াস 3.0 মানে ওইখান থেকে যদি শুরু করি, এইচএসসির আগ থেকে যদি শুরু করি, কথার কথা বলতেছি, 65 উপরে ক্লাস হয়েছে। তো এক্সাম নিয়েছি ওই অ্যাপে মাত্র 5টা, কিন্তু এই 5টার জন্য ওরা সমস্ত এক্সাম নামায় দিছে, বা টেনশন করার কারণ নাই, শুধু এই 5টা এক্সামের প্রশ্ন আবার নতুন করে আমরা বানাচ্ছি, ঠিক আছে? বাকি 60টা তো আমরা টেস্ট মজে নিয়েছি, টেস্ট মজে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু এটা হচ্ছে ফেসবুকের অবস্থা, যে কী যে একটা বাজে অবস্থা, এই জন্য মানে আসলে খুব সমস্যা। আসলে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ নামানোটা আসলে খুবই দরকারি হয়ে যাচ্ছে, খুবই দরকারি, বাট টেনশন করার কোনো কারণ নাই। তোমরা অলরেডি দেখছো যে আমরা হচ্ছে আস্থাতে একসাথে কাজ করতেছি, তো আস্থার একটা ওয়েবসাইট হচ্ছে এমনিতেই পরের মাসে আসবে, সবাই মিলে আমরা বানাচ্ছি। তো সেটা যদি হয়ে যায়, ওটারে কপি করে আমি জাস্ট আমার নিজের জন্য আলাদা একটা ছোট্ট একটা ওয়েবসাইট তখন বানায় ফেলবো, ফেলে অন্তত যাতে এইচএসসির আগে আমরা ডিসেম্বরের মধ্যে ফুল সিলেবাস শেষ করে দিব। তোমাদের পরীক্ষা হবে জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারিতে। তো এর আগেই আমরা চেষ্টা করব যে দরকার পড়লে ওয়েব অ্যাপেও সাজায় দেওয়ার জন্য, বাট জিনিসটা কথা রাখো না, মানে আমি কিন্তু কখনোই এরকম কথা ছিল না যে ওয়েব অ্যাপ বানাবোই, বাট আমি চেষ্টা করব যে ফেসবুকে ইদানিং অনেক উল্টাপাল্টা হচ্ছে, ফেসবুকে আসলে ক্লাসগুলো রাখাটা রিস্কি, কবে না কবে দেখা যাবে ক্লাসগুলো ওরা স্ট্রাইক মেরা দিতে পারে ফেসবুকে, ঠিক আছে? বলবে যে এটা সাইবার সিকিউরিটি প্রবলেম। আমি গতকাল মানে মেজাজ খারাপ হয়ে গেছে, ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে আমরা নাকি পরীক্ষার মাধ্যমে তোমাদের পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে, ওরা এইরকম একটা মেসেজ দিচ্ছে, যে সিকিউরিটি ইস্যু আছে, এই জন্য ওরা ডাউন করে দিছে। কবে যে আমাদের ক্লাসে বলবে যে আমরা ক্লাসে তোমাদের মানে কি বলে ক্লাসে তোমাদের ক্ষতি করতেছি বা কোনো মানে এটাই ওরা বলা বাকি রাখছে, যে আমি ফিজিক্স পড়াইতেছি, এই ক্লাসে ওরা অভিযোগ করবে যে এখানে মনে করো যে ক্ষতি করতেছি তোমাদের, বা কাউকে ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করতেছি, এটা বইলা দেখা যাবে এই ভিডিও ডাউন করে দিতে পারে। কি যে হয়েছে, ফেসবুক খুব বাজে হয়ে গেছে ইদানিং। এবং তোমরা তো দেখছো যে জিকে ইংলিশের যে ব্যাচটা, ওইখানেও কিন্তু তোমরা অনেকে জয়েন্ট রিকোয়েস্টই পাঠাইতে পারো নাই, পুরাটা কিন্তু ফেসবুকের ফল্ট। আবার এক্সাম ব্যাচে কয়েকজন নাকি গ্রুপে অ্যাড আছে, ও কোনো পোস্ট দেখতে পারতেছে না ফেসবুকের বাগের ইস্যুর কারণে, খুবই বাজে বাজে ইস্যু হচ্ছে। কিন্তু এর জন্য স্টুডেন্টরা মানে তোমরা আমাদেরকে ভুল বুঝতেছো। গতকাল দেখলাম যে একজন এক্সাম ব্যাচের একটা স্টুডেন্ট, সে আমাকে মানে বিশাল একটা চিঠি পাঠাইছে, খুবই বিরক্ত, সে আমাদেরকে দোষ দিচ্ছে, অথচ এটা ফেসবুকের জন্য। ওরা আমরা গ্রুপে অ্যাড দিছি, ও কোনো পোস্ট দেখতে পারতেছে না, ফেসবুকের ইস্যু, কিন্তু ও ভাবতেছে আমাদেরও হয়তো ফল্ট এটা। এই ফেসবুকের জন্য আমরা গালি খাইতেছি, এত বিরক্ত লাগতেছে এই জন্য। আসলে পরে এটা সলিউশন করছি, যাই হোক। তো তারপরও আসলে যত তাড়াতাড়ি আসলে এখন ওয়েব অ্যাপে আসলে যাওয়া যায়, ওয়েব অ্যাপ বা ওয়েবসাইটে আসলে জিনিসটা, তারপরও ওই যে আস্থায় আমরা লঞ্চ করতেছি, সো ইনশাল্লাহ চলে আসবে। তারপরও কেউ এটা শিওর ধরে রাখো না, কথা দিছি যদি না রাখতে পারি কেউ আবার দাবি রাখো না, কারণ তোমাদের আমি কখনোই প্রথম থেকে বলি নাই যে ওয়েব অ্যাপ আসবেই তোমাদের ব্যাচে। এটা আমি 24 ব্যাচকে ওয়াদা করছি যে ইনশাল্লাহ 24-এর সময় ফুল ওয়েব অ্যাপ থাকবে, ওইটা হিসাব করে বলছি। তারপরও তোমাদেরকে আমি দেখতেছি যেহেতু অনেক প্রবলেম হচ্ছে, আমি সর্বোচ্চটা চেষ্টা করব পরের মাসে আস্থার ওয়েবসাইটটা চলে আসলে ওইখান থেকেই আমরা ওইটার এই কাজে লাগে। আমি আমার জন্য একটা ছোট্ট একটা বানায় দেওয়া হলেও যাতে সাজানো থাকে, এবং অলরেডি তুরাব এটা নিয়ে কাজও করতেছে, ওয়েব অ্যাপের ছোটো ছোটো কাজ তুরাব করতেছে। হয়তো আমাদের ওয়েব অ্যাপটা অত সুন্দর হবে না, বাট এটা কাজ চালানোর মতো হবে। মানে আমরা ফেসবুকের বাইরেও আরেকটা ওয়েবসাইট বানায় সেখানে আমাদের ক্লাস এবং এক্সামের লিঙ্ক সাজায় রাখতেছি, যে বাই চান্স যদি ফেসবুকে কোনো কারণে ক্লাসগুলো চলে যায় বা এক্সামে যায়, যেমন গতকাল এক্সামের লিঙ্কগুলো ওরা সরায়া দিছে, এরকম কোনো সমস্যা হইলেও যাতে দ্বিতীয় আরেকটা এক্সেস থাকে যেখানে তোমাদেরকে আমরা এক্সেস দিতে পারবো। কারণ চিন্তা করো যে পরীক্ষার আগের রাত বা পরীক্ষার 3 দিন আগে যদি হঠাৎ করে আমাদের ক্লাস যদি ফেসবুক থেকে ডাউন করে দেয়, তাহলে তো তোমরাই বিপদে পড়বা, তাই না? এই জন্য আর কি, ঠিক আছে? এই জন্য আমরা করতেছি, তুরাব অলরেডি কাজ করতেছে ওইটা নিয়ে। আর আস্থা তো একটা সুন্দর ওয়েবসাইট হচ্ছে সব মিলে। তো দোয়া করো আমাদের জন্য, আর সবাই হচ্ছে ভালো মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।